সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্পেশাল গুরুত্বপূর্ণ একটা লাইভে। জাতিসংঘের মহাসচিব আকস্মিক সফর করেছেন বাংলাদেশে, কিন্তু কি ঘটতে যাচ্ছে আসলে বাংলাদেশে, আর এটার পেছনের বাস্তবতাটা কি, পেছনের কূটনীতিটা কি, এটা নিয়ে তো এখনো পর্যন্ত প্রেস কনফারেন্স করে নাই রাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু প্রকৃতপক্ষে জাতিসংঘ মহাসচিব আকস্মিক যে সফর দিলেন বাংলাদেশে, এইটার পেছনে কি স্বার্থ থাকতে পারে, এ ব্যাপারে আমি একটু দীপ্তিমান সেনগুপ্ত দাদার সঙ্গে এ বিষয়ে জানতে চাইবো তার কাছে। যে দাদা, অ্যাকচুয়ালি জাতিসংঘ মহাসচিবের এই যে আকস্মিক সফর, এইটার পিছনে পশ্চিমা কূটনীতিটা কিরকম? নমস্কার। শুভ দোলযাত্রা উপলক্ষে বাংলাদেশের সমস্ত মানুষকে দোলযাত্রার শুভেচ্ছা থাকলো, এবং তার সঙ্গে যে রমজান মাস চলছে সেই রমজান মাসেরও সবাইকে শুভেচ্ছা জানাই। আলোচনায় আসছি। আসলে বিষয়টাকে এতদিন পর্যন্ত আমরা যেভাবে দেখেছি সেভাবে কিন্তু দেখলে এখন আর হবে না। আমি একদম খুব পরিষ্কারভাবে আমি খোলামেলা কথা বলছি, কারণ বাংলাদেশে একটা সংখ্যক মানুষ মিডিয়ার কারণে আন্তর্জাতিক রাজনীতি থেকে বহু বহু যোজন দূরে চলে গেছে। তাদের কিন্তু বাস্তবিক অর্থে আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি হচ্ছে সেই সম্পর্কে ধারণাটা ওই অমুক জায়গায় কি হলো, গোপালগঞ্জে আসিস দেখে নিব, তারপরে ঢাকার সাভারে আসিস দেখে নিব, এইসব দিয়ে আন্তর্জাতিক রাজনীতি কিছু চলে না রে ভাই। একদম পরিষ্কার কথা বুঝে রাখো। এটা তো লোকাল গ্যাঞ্জামের কথা। হ্যাঁ, লোকাল গ্যাঞ্জাম, কিন্তু আন্তর্জাতিক যে গ্যাঞ্জামটা হচ্ছে সবচেয়ে কঠিন জায়গায়। এইটাতে যে মোটামুটি মাথা পরিষ্কার করে নিতে পারবে সে বুঝে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে, জাতিসংঘের মহাসচিব হঠাৎ করে বাংলাদেশে আসলো কেন? খুব পরিষ্কার ভাবে, ক্লিয়ার ভাবে এটা বুঝে নাও। দেখো, তোমার বাংলাদেশকে আপাতত আমি মিনিট পাঁচেকের জন্য আমি এই টোটাল ব্লু প্রিন্টের বাইরে রাখলাম। এই যা যা আলোচনা করব তার থেকে আমি বাইরে রাখলাম। বাংলাদেশের মানুষ হয়তো এটা জানে যে বালুচিস্তানে একটা ট্রেন হাইজ্যাক হয়ে গেছে। জানে। এবার আমি তোমার এই শোতে আজ থেকে দিন 10 আগে বলে রাখছিলাম যে আমরা কিন্তু পূর্বের দিকে খুব একটা দেখছি না, আপাতত পশ্চিম দিকে আমাদের কনসেন্ট্রেশনটা বেশি। আমি ইরানের ইস্যুটাও উল্লেখ করেছিলাম যেদিন ঢাকাতে হচ্ছিল, মানে ঢাকাতে দুজন ইরানি নাগরিককে ওপর আক্রমণ হয়েছে। আমি সেই দিন একদম স্পষ্ট করে আমি বলেছিলাম যে ভাই, এটা কিন্তু গ্যাঞ্জামের অংশ, মানে বাস ছিল ঝাড়ে, নিয়ে নিলাম ঘাড়ে। বাংলাদেশের লোকের অবস্থা হচ্ছে বাস ছিল ঝাড়ে কিন্তু নিয়ে নিছি ঘাড়ে, এটা হলো অবস্থা। আমি সেই দিন সবাইকে সতর্ক করে দিয়েছিলাম যে কিছু একটা হতে যাচ্ছে, সেটা ভারতবর্ষের পশ্চিম দিকে। আচ্ছা, এবার তার এক সপ্তাহের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ একটা ট্রেন হাইজ্যাক করা, এটা কিন্তু ট্রেন হাইজ্যাক করাটা কিন্তু খেলাখেলি ব্যাপার না। ট্রেন হাইজ্যাক হয়ে গেছে এবং গোটা বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছে গেছে যে বালুচিস্তানে কিছু হচ্ছে। আচ্ছা, বালুচিস্তানটা কি? বালুচিস্তানটা হচ্ছে পাকিস্তানের একটা রাজ্য। ক্লিয়ার? এবার পাকিস্তান ইতিমধ্যে বিশ্বের যে কি বলবো এটাকে, কি বলে, সন্ত্রাস প্রবণ যে দেশগুলো আছে তার মধ্যে দ্বিতীয় স্তরে উঠে এসছে পাকিস্তান। ক্লিয়ার? এই একটা রিপোর্ট বেরিয়েছে। এবার বালুচিস্তানে যদি কোনো কারণে বালুচিস্তান যেভাবে অ্যাটাকটা করেছে তাতে যতজনকে হস্টেজ করেছে, তাদের মধ্যে বালুচিস্তানের ডিপ্লোমেসিটা দেখবে যে তারা কিন্তু, এটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, বাংলাদেশের সেনাদের মানে যখন পাকিস্তানি সেনারা বাংলাদেশে 71 সালে সাধারণ বাঙালিদের ওপরে অত্যাচার করছিল, তখন কিন্তু মুক্তিযোদ্ধারা পাকিস্তানের যে পরিবারগুলো বাংলাদেশে ছিল, অর্থাৎ ওই সেনাবাহিনী বলো কি ব্যবসায়ী বলো কি, এদের যে পরিবারগুলো ছিল, এদের পরিবারের ওপর কিন্তু কেউ আক্রমণ করে, নারী শিশু এদের ওপর কেউ মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। ঠিক আছে? এটা কিন্তু একেবারে জেনেভা চুক্তি মেনে, যে আমার সঙ্গে যার যুদ্ধ হয়েছে সেই সৈনিকটি আমার শত্রু হতে পারে, তার পরিবার আমার শত্রু না। খুব পরিষ্কার কথা। সেই নিয়ম মেনে বালুচিস্তান যতজন সিভিলিয়ানস ছিল
সাধারণ নাগরিক ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। ওই ট্রেনের মধ্যে একজন নারীও কিন্তু হত্যা হয়নি, একজন শিশুও হত্যা হয়নি, কিন্তু পাকিস্তানের যারা সৈনিক আছে তাদেরকে আটকে রেখেছে। পাকিস্তান চটজলদি কি করলো, বললো আমরা একটা অপারেশন করব। সে অপারেশন করতে গিয়ে তারা পরের দিন ডিক্লেয়ার করলো অপারেশন ক্লিয়ার হয়ে গেছে। গতকালকে বলেছে পাকিস্তানে যে ওদের অপারেশন নাকি ক্লিয়ার হয়ে গেছে। আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বালুচিস্তান ন্যাশনাল আর্মি আজকে আরেকটা ভিডিও জারি করেছে। ভিডিও জারি করে পাকিস্তান আর্মির যারা সেনা আছে তাদেরকে দিয়ে বলছে কোথায় অপারেশন ক্লিয়ার হয়েছে, এই তো ওরা আমাদের কাছে বন্দী আছে। গোটা বিশ্বে এখন এটা মনে হবে যে বিষয়টা বালুচিস্তান, না বালুচিস্তান নয়, বিষয়টার আরো গভীরে যেতে হবে। বালুচিস্তান কেন? বালুচিস্তানে যে গোয়াদার বন্দর আছে সেই গোয়াদার বন্দরকে ব্যবহার করবে বলে চীন সি প্যাক করেছিল। ফলো করে দেখো, সি প্যাক করেছিল, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। তাহলে চায়নাকে একদিক দিয়ে আটকে দেওয়া হলো। এবং আমি আজকে বলে রাখছি যে আগামী এক সপ্তাহের মধ্যে চীনের কোনো বড় মাথা পাকিস্তানে আসছে। তোমাকে আমি আজকে বলে রাখলাম, চীনের কোনো বড় মাথা পাকিস্তানে আসছে। আমি আজকে বলে রাখলাম, তুমি মিলিয়ে নিয়ে আমি হায়েস্ট সময় দিলাম, আজকে হচ্ছে 15 তারিখ, আমি বললাম 25 তারিখ, 25 তারিখের মধ্যে চীনের কোনো বড় মাথা পাকিস্তানে আসছে। এবার চীনের ওখানে আসছে কেন, চীনের মাথা পাকিস্তানে আসছে কেন? চীনের ওই সি প্যাকে প্রায় 60 থেকে 70 বিলিয়ন ডলার ওখানে ইনভেস্টমেন্ট আছে। যদি কোনো কারণে গোয়াদার বন্দর হাতছাড়া হয়ে যায় তাহলে পরে চীনের এই টোটাল টাকাটা জলে চলে গেল। আচ্ছা, তার মানে বন্দর তখন বেলুচিস্তান, স্বাধীন বেলুচিস্তানের দখলে। হ্যাঁ, তো এইটার জন্য চীন ওখানে এসছে। এবার চীন প্রথম দিকে বাংলাদেশের বিভিন্ন অফিসিয়ালসের সঙ্গে দেখা করেছিল। এবার আসছি বাংলাদেশের প্রসঙ্গে। যখন বাংলাদেশের 2024 সালের 5ই অগাস্ট যখন ওই হয়ে গেল, হাসিনা যখন দেশ ত্যাগ করলো, তারপরে চীনের প্রতিনিধি দল গিয়ে তার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসে। ফাইন। এবার তারা ভেবেছিল যে আমরা ওখান থেকে যদি ঢুকতে পারি তাহলে একদিকে হচ্ছে এইদিকে সিপ্যাক আর ওই পাশে মায়ানমার দিয়ে যেটা আছে সেইটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে একটা অবসলিট হলে পরেও আমরা ওইখানে করতে পারবো। কিন্তু তার ঠিক পরেই দেখো ওই রোহিঙ্গাদের মানে যেটা রাখাইন প্রদেশের গন্ডগোলটা সেইটা সামনে আসলো। ক্লিয়ার? অর্থাৎ চীন দুই দিক দিয়ে আটকে গেল। এবার আসছি তৃতীয় পর্যায়ে। এখনো কিন্তু আমি বাংলাদেশে আসিনি। বাংলাদেশে কেন এসছে আমি আসিনি, এখনো আমরা হচ্ছে এবার তৃতীয় পর্যায়ে আসছে আর হচ্ছে মায়ানমারে আছি, বাংলাদেশে ঢুকিনি এখনো। এবার তারপরে গত 26শে জানুয়ারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভারতবর্ষে আসলো এবং ভারতবর্ষের থেকে অস্ত্র সামগ্রীর একটা ডিল হয়ে গেল, $400 মিলিয়ন একটা ডিল হয়ে গেল। তারপরে ফিলিপিন্সের সঙ্গে ডিল হয়ে গেল। ঠিক আছে, আবার এইদিকে দেখো এবার মানে আমরা দক্ষিণ চীন সাগরটা কমপ্লিট করলাম। এইবার চলে আসি আমরা রাশিয়ার ক্ষেত্রে। এখনো বাংলাদেশে ঢুকিনি। এবার তুমি দেখতে পারবে যে বাংলাদেশটা কত ক্ষুদ্র মনে হবে। রাশিয়া কি করেছে? রাশিয়া ইউক্রেনের প্রায় 20% থেকে 30% জায়গা দখল করে ফেলেছে। আচ্ছা, এবার যখন ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি হলো, আমেরিকা যখন টাকা দেওয়া বন্ধ করলো, ইউক্রেন প্রথমে রাজি হয়নি, জেলেনস্কি রাজি হয়নি। এখন জেলেনস্কি বলছে যে কোনো মতে আমার এই নেগোসিয়েশনটা হয়ে যাক, আমি এই 60% 70% জায়গা নিয়ে আমি খুশি থাকবো, দরকার নেই আমার যা আছে হয়ে গেছে। এবার আমেরিকার সবচেয়ে বড় নির্ভরশীলতা ছিল হচ্ছে দুটো প্রোডাক্টের ওপর, এক তামা, দুই অ্যালুমিনিয়াম। জেনে রাখো র মেটেরিয়ালস হিসাবে তামা এবং অ্যালুমিনিয়াম। এবার মজার ব্যাপারটা বোঝো, এই যে বালুচিস্তান যেরকম রেয়ার আর্থ মেটাল এর জন্য যেরকম বিখ্যাত, ঠিক একইভাবে
কিসের জন্য কি বলে, রাশিয়াও কিন্তু তার জন্য বিখ্যাত। রাশিয়ার পুতিন সরকার তার পরের দিনই বলে দিয়েছে, মানে পুতিন স্বয়ং বলেছে যে আমেরিকার যত অ্যালুমিনিয়াম এবং কপার লাগবে আপনারা আসুন, আমরা জয়েন্ট ভেঞ্চারে করছি, আপনারা নেবেন, কাজ করবে। তাহলে ওই ঝামেলাটা শেষ হয়ে গেল, যেটা চীনের সব মানে ইউএস এর যেটা সবচেয়ে বড় হেডেকটা ছিল, যে আমি অ্যালুমিনিয়াম কোথার থেকে পাবো, আমি কপার কোথার থেকে পাবো, তাহলে ওই ঝামেলাটা শেষ হয়ে গেল। রাশিয়া তার জমি এক্সটেন্ড করলো। ঠিক তারপরেই রাশিয়া কিন্তু আবার ইন্ডিয়াকে অ্যামকা, যেটা হচ্ছে তোমার এই যে মানে 5th জেনারেশন ফাইটার জেটের টেকনোলজি, কাবেরী ইঞ্জিন, তার টেকনোলজি ট্রান্সফার করবে বলে তারা বলে দিল যে ইন্ডিয়া একদম, আমরা ইন্ডিয়াকে পুরো টেকনোলজি ট্রান্সফার করে দিই। ঠিক, এখনো বাংলাদেশে ঢুকিনি ভাই, এখনো বাংলাদেশে ঢুকিনি, শুনে রাখো। চতুর্দিক থেকে ঘেরাও দেওয়া হয়েছে চীনকে, এই কারণে। হ্যাঁ হ্যাঁ, এইবার আসছি আসছি আসছি, বাংলাদেশ কোন ফাটাবাসে পড়ছে এবার দেখো, আমি তোমাকে বলে রাখি, ফাটাবাসটা বুঝতে হবে। এবার পাকিস্তানের কাছে কোনো অল্টারনেট নেই। আমি তোমাকে আগের দিন বলছি, পাকিস্তান, ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছিল যে ইন্ডিয়া, সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনি কি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে নিগোশিয়েট করাতে চান? তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল, মিস্টার মোদি ইজ সো হার্ড, মানে মোদি এতটাই শক্ত যে ও বলেছে নিজেই ওই ব্যাপারটাও দেখে নেবে। ঠিক, আচ্ছা। এইবার আমাদের যেটা এই যে একজন লিখছে, খুব কষ্টে আছি ভাই, কষ্ট একটু করতে হবে, একটু বিষয়টা শুনে নিলে পরে আরো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি আসছি, চীনের মূল জায়গাটা হচ্ছে ব্যবসা, এবং চীন এই ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ভাবে আমেরিকাকে ডিস্টার্ব করে ফেলছে। এবার কোনো কারণে চীনের যদি ব্যবসা না থাকে, যেরকম আজকে তোমার ওখানে গার্মেন্টস এর ব্যবসা নেই বলে কিন্তু কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, জিডিপি কমে যাবে, আয়টা কমে যাবে। তো যদি আয়টা কমে যায়, তখন স্বাভাবিকভাবে কিন্তু বাংলাদেশের ওই আয়ের জায়গাটা যদি কমে আসে, তাহলে কিন্তু ব্যয়ের জায়গাটাও কমে আসবে। আগে যতটা পাম অয়েল লাগতো ততটা পাম অয়েল লাগবে না, অর্থাৎ চাহিদাই যদি মানুষের মধ্যে না থাকে, মূল্য বৃদ্ধি হয় কখন? যখন চাহিদা থাকে। তো বাস্তবিকতা হচ্ছে এটাই, যে এই টোটাল ঘটনাটার মধ্যে বাংলাদেশের এই যে নতুন জেনারেশন, যারা নিজেদের জেনজি বলছে বা গেঞ্জি, এরা এত গেঞ্জি বানিয়েছে যে আন্ডারওয়্যার বানানোর আর ওদের কাছে কাপড় নেই, সবই গেঞ্জি বানায় ফেলাইছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে, এখন বিষয়টা হচ্ছে, এইবার আসছি বাংলাদেশে কেন ইসে এসছে, কি বলে তোমার জাতিসংঘের যে প্রধান, তুমি খুব ভালো করে জানো যে, বা বাংলাদেশের মানুষ হয়তো যারা খোঁজপাতি রাখে তারাও জানে, ইউএসএ তে ট্রাম্প সরকার আসার পরে পরপর তিনটে ঘটনা ঘটেছে। এক, আমেরিকা বলেছে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমি এর থেকে বেরিয়ে আসবো। ঠিক, দ্বিতীয় কথা বলেছে যে এই যে পরিবেশ নিয়ে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমেরিকা 5 টাকাও খরচা করবে না, সবাই যা দিবে প্রপোর্শনেট, আমিও তাই দিব। আর 3 নম্বর বলেছে যে ন্যাটো চালানোর পয়সা আমেরিকা একা দেবে না, সবাই সবার জিডিপির 5% দেবে। ন্যাটো সঙ্গে সঙ্গে যুদ্ধ থেকে পেছনে চলে গেল। এখন তোমার তো যুদ্ধ করতে গেলে পরে দুটো জিনিস লাগে, এক হচ্ছে পয়সা লাগে, আর 2 হচ্ছে তোমার লোকবল লাগে। এখন জাতিসংঘের যিনি মহাসচিব, তিনি বাংলাদেশে এসে লাস্ট যেটা উনি বলেছেন, এবং আমেরিকার থেকে একটা বার্তা আছে যে ইউনাইটেড নেশনস থেকে আমেরিকা যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, and that will be a dangerous step, ওকে। এবার রাশিয়া চুপ আছে, আচ্ছা, রাশিয়া চুপ আছে। এবার মজার ব্যাপারটা বোঝো, রাশিয়ার বাংলাদেশে প্রজেক্ট আছে,
আমেরিকা বাংলাদেশকে এইড পাঠায় তাদের সার্ভাইভ করার জন্য। ভারত এইড পাঠায় প্লাস প্রজেক্টের পিছনে ইনভেস্ট করে। বাংলাদেশের ডিফেন্স কস্ট নাই। তা যেই সব রাষ্ট্রের ডিফেন্স কস্ট নাই সেই সব রাষ্ট্রই একমাত্র উন্নতি করতে পারে, যেটা ইউরোপ করতে পেরেছিল, কারণ ইউরোপের ডিফেন্স কস্টটা ন্যাটোর মাধ্যমেই সবাই বহন করত। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এই কারণে যেহেতু ন্যাটোর মাধ্যমে বহন করে তার মেজরিটি ভাগ আমেরিকা ব্যয় করে। এবার বোঝো পরিষ্কার কথা জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছে যে ভাই তুই ভালোই কাটবি, তোর সঙ্গে কি কি কথা হয়েছিল সমস্ত রিপোর্ট আসতেছে, সমস্ত রিপোর্ট পড়তেছে। এবং ওই যে গতকালকে যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল যে শব্দটা সুন লিখেছে, সুন লেখার পরে এই যে রিমুভটা হবে ব্যাপারটার মধ্যে, এই বাংলাদেশের এই ঘটনাটার মধ্যে ডিপ স্টেটের ইনভলভমেন্টটা তো একেবারে 100% হয়ে গেছে, এটা পরিষ্কার সবার কাছে। তা এখন যতই গন্ডগোল থাকুক না কেন আমেরিকাতে বাইডেনের সঙ্গে ট্রাম্পের, কিন্তু দেশটা তো আমেরিকা। মঙ্গলে বাঁচার জন্য এবার ডিপ স্টেটের পলিসি হচ্ছে ইউনাইটেড নেশনস এর যে মাথা, ইউনাইটেড নেশনস জানবা আমেরিকার কথাতে চলে। তাহলে দুটো হতে পারে, একেবারে পাক্কা ভাবে বসে গেল চেয়ারে, কি বলে ইউনুস পাক্কা ভাবে চেয়ারে বসে, আর দুই ইউনুসকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা যদি ইউনুস বেরিয়ে যায়, লেট মি ফিনিশ। না আমি 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 জাস্ট এক মিনিট লাগবে। যদি বেরিয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের চেয়ারে এই মুহূর্তে বসবে কি? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, নাকি ন্যাকড়া পার্টি? ন্যাকড়া পার্টি তো বসার সুযোগই নাই। আমি শুধু এটা জানতে চাচ্ছি, তাহলে পরে যদি ইউনুসের বেরিয়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে নাকি, মানে যদি বেরিয়ে যেতে হয় তাহলে কি ইউনুসের বেরিয়ে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে নাকি শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না এটার পসিবিলিটি বেশি থাকবে বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা অফিসিয়ালি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাইন্ড ইট। হয়তো এরকম হতে পারে যে অ্যাজ প্রাইম মিনিস্টার ফিরল, কিন্তু সেনার দায়িত্বে থাকলো এবং সেনা নির্বাচনটাকে পরিষ্কারভাবে করালো। আর পরিষ্কারভাবে নির্বাচন করালে কি ফলাফল হবে সবাই জানে, একদম একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার নির্বাচন করাতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, এটা তোমার যারা দর্শক আছে তাদের জানার জন্য বলে রাখছি, তারা যেন এই মুহূর্তে পাকিস্তানের সংবাদের উপরে বেশি নজর রাখে। পাকিস্তানের সংবাদ বলতে আমি কয়েকটা বলে রাখছি, চ্যানেলের নামও বলে রাখছি। সেটা হচ্ছে ডিফেন্সিভ অফেন্স। হ্যাঁ, এই একটা চ্যানেল আছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে, দাঁড়াও নামটা আমি বলছি, এগুলো প্রত্যেকটা অথেন্টিকেটেড, মানে একদম অথেন্টিক চ্যানেল। আরেকটার নাম হচ্ছে দ্য জয়পুর ডায়লগ, আরেকটা হচ্ছে দ্য জয়পুর ডায়লগ। তুমি পারলে এই লিঙ্ক গুলো একটু দিয়ে রাখবে। আমি কেন বলছি, তারা হয়তো ভাষা বুঝবে না। এইসব চ্যানেলগুলো প্রত্যেকটা এভিডেন্স দিয়ে দিচ্ছে। আর মানে মৌলানা ডিজেল বলে পাকিস্তানের একজন সাংসদ আছেন, তিনি পাকিস্তানের পার্লামেন্টে 2 সপ্তাহ আগে একটা কথা বলে ফেলেছেন। সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনানায়করা কি জানে
যে, এবং তিনি যেমন তেমন নয়, কেউ যদি গুগলে সার্চ করে মৌলানা ডিজেল কে, তাহলে পরেই পেয়ে যাবে। সেই মৌলানা ডিজেল বলেছে, পাকিস্তানের পার্লামেন্টেই বলেছে যে আপনারা যদি এখনই সতর্ক না হন তাহলে পরে পরে আপনাদের হাত থেকে কিন্তু বালুচিস্তান বেরিয়ে গেছে। আর বালুচিস্তান যদি বেরিয়ে যায় তাহলে পাকিস্তানের 44% জমি বেরিয়ে যাবে। আচ্ছা, যারা এখান থেকে ভাবছে জমি বালুচিস্তানের। ওকে ওকে। তো এখন ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার কাছে এই অসুখটার, এই যে দীর্ঘদিন যাবত যে একটা কি বলবো, এটাকে একটা বলবো যে প্রক্সি ওয়ার বাংলাদেশকে কেন্দ্র করে, এই যে পাকিস্তান একটা প্রক্সি ওয়ার করছে, পাকিস্তান যে এখনো মনে করছে যে বাংলাদেশ তাদেরই অংশ, তো বাংলাদেশের একটা নিজস্ব আইডেন্টিটিটাকে পাকিস্তান কোনো সময় গুরুত্ব দেয়নি। আমি যারা এই কাজটা করছে আমি তাদেরকে একটা কথাই বলবো যে প্রক্সি ওয়ারের দিন শেষ, প্রক্সি ওয়ারের দিন শেষ। বাংলাদেশ এবার থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে বাঁচবে। 71 সালে জন্ম হওয়ার পরে 75 সালে বাংলাদেশকে একবার ধ্বংস করার চেষ্টা হয়েছে, তারপরে 79-তে হয়েছে, তারপরে 90-এর দশকে একবার হয়েছে। এই যে বারবার করে একটা দেশকে ইনস্টেবিলাইজ করে ফেলা, এই যে মানে ডিস্টেবিলাইজ করার যে মানসিকতাটা পাকিস্তানের মধ্যে দেখা গেছে, এবার সেই দিনটা শেষ হতে যাচ্ছে, পার্মানেন্টলি শেষ হতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি একটু আপনার সাথে আর কিছু সংশয় রয়েছে, সেই সংশয়গুলো নিয়ে একটু ডিসকাস করতে চাই। আজকে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে তাকে, এবং তাকে বলা হয়েছে যে আপনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। তিনি রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন এবং আমাদের দেশের মিডিয়া এটা ফলো করে প্রচার করতেছে। মানে ভাবটা এরকম যে ইউনুসের সাথে জাতিসংঘ মহাসচিব আছে। এখন তিনি বাঙালিদের সাথে ইফতার না করে কেন রোহিঙ্গাদের সাথে ইফতার করছেন, এই জিনিসটা নিয়ে যদি তারা একটু জাস্টিফাই করতো তাহলে বুঝে যাইতো যে আপনি কিছুক্ষণ আগে যেটা ডিসক্রাইব করলেন যে চতুর্দিক থেকে চীনকে এমন ভাবে ঘিরে ফেলছে, এখন আরাকানও চীনের হাতে নাই। এখন এই সাইডে যে গোদোয়ার যে পোর্টের কথা বললেন আপনি বেলুচিস্তানের, সেই পোর্টটাও হাতছাড়া হইতে চলছে। যার কারণে এই যে চীনের ভরাডুবি ঠেকাইতে জাতিসংঘ মহাসচিব যে বাংলাদেশে ভ্রমণ করছে বা এই যে ইউনুসের সাথে দেখা করতে আসছে, এই জিনিসটাকে হাইড করে চীনের ভরাডুবি ঠেকায় না, চীনে ভুল করলা। চীনের ভরাডুবি ঠেকাইতে না, চীনের ভরাডুবিটাকে আরো ভরাডুবি করতে এক্স্যাক্টলি, মানে যাতে আমেরিকা ইউএন থেকে ওই যে ইয়া থেকে বের হয়ে না যায়। ন্যাটোর স্পন্সরশিপ যেটা আমেরিকা এখন মেজরিটি ভাগ বহন করতেছে, ওইটা যেন দিতে না হয়। হ্যাঁ, পরিষ্কার কথা। কারণ ট্রাম্প খুব হিসাব করে এখন টাকা ছাড়তেছে যে আমি সব জায়গায় টাকা দিব না, টাকা নিয়ে এরা যা শুরু করছে পুরো পৃথিবীর ভিতর, ঠিক তেমনি ন্যাটোর স্পন্সরশিপও কমাই দিছে যে অন্যান্য দেশ যা দিবে আমরাও সেটাই দিব, আমাদের জিডিপির 5%। ঠিক আছে, একদম ঠিক, কিন্তু এর বেশি দিব না। কিন্তু এটা করতে যায় চীন যে বাণিজ্যিক ভাবে ধরা খাচ্ছে, বাণিজ্যিক ভাবে ধরা খাচ্ছে, এই দুই জিনিসটাকে নিয়ে নেগোসিয়েট করার জন্যই কি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন? কারণ আমি এইটা একটু স্পেসিফিকলি ইন শর্টে জানতে চাচ্ছি এই কারণে, কারণ জাতিসংঘ মহাসচিবের এই আকস্মিক সফরটা বাংলাদেশকে ঠিক কোন পথে নিয়ে যেতে চাচ্ছে, এই জিনিসটা আরো শর্টে সিম্পলি ক্লিয়ার হওয়া উচিত। দেখো, বাংলাদেশে যদি ডেমোক্রেসি না ফেরে, প্রথম কথা, বাংলাদেশে ডেমোক্রেসি না ফিরলে পরে ফরেন ইনভেস্টমেন্ট হবে না, বৈদেশিক বিনিয়োগ হবে না, এটা একদম খুব পরিষ্কার বুঝে রাখো। এবার বাংলাদেশে ইনভেস্টমেন্ট কিসে কিসে হতে পারে? প্রথম যেটা গার্মেন্টস, সেটা হতে পারে। তাহলে চীনের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি তো ট্রান্সফার হবে কোথাও, তার জন্য বিশ্ব বাজারে যেন জামা কাপড়, পোশাক আশাক ইত্যাদির দাম যেন বৃদ্ধি না পায়, তার জন্য একটা শিফটিং প্রসেস হয়। তুমি যখন একটা সুটকেসটাকে যখন গাড়িতে তোলো, তার আগে তুমি সুটকেসটাকে গুছাও। কোথাও যদি ঘুরতে যাও তাহলে সুটকেসটাকে আগে গুছাও। তো প্রথম কি গুছাও? টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি,
তারপরে হাওয়াই চপ্পল, গামছা, এরপরে তুমি আস্তে আস্তে যেটা ফাইনালি তুমি পোশাক আশাক পরবা সেইটাকে তুমি ঢুকো, তাই তো? এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। এই যে সুটকেসটাকে গুছাইলা, তার জন্য তোমার একটা প্রপোর্শনেট প্ল্যানিং থাকে। এই প্রপোর্শনেট প্ল্যানিং এ চীন যেরকম একদিকে প্ল্যানিং করছে, যেটা আমি তোমাকে প্রথমেই বলে রাখলাম, যে আগামী 25 তারিখের মধ্যেই দেখবে চীনের কোনো প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে একদম টপ ক্লাস, বা চীনের ফরেন মিনিস্টার হতে পারে, বা ইকোনমিক মিনিস্টার হতে পারে, তারা পাকিস্তানে আসছে একদম 100%, তুমি লিখে রাখো এটা। আচ্ছা, নাম্বার ওয়ান, চীন শেষ চেষ্টা করবে যেন কিন্তু পাকিস্তান না ভাঙে এবং বেলুচিস্তান স্বাধীন না হয়, এইটার চেষ্টা করবে, তাই তো? এইটার চেষ্টা করবে। এইবার মজার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে গোটা পৃথিবীকে রুল করতে গেলে পরে এখন যেটা গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে বন্দর দরকার। বন্দর ছাড়া পৃথিবীকে রুল করা যায়, পোর্ট। ঠিক আছে? হ্যাঁ, আর এই পোর্টের মধ্যে তুমি ফলো করো, এই যে ইরানের চাবাহার বন্দর কার? আদানি। ইসরায়েলের একটা পোর্ট, সেটা আদানি। ইতালির পোর্ট আদানি। রিসেন্টলি আদানি পোর্ট বলে যে স্টকটা আছে, সেই স্টকটাতে প্রায় $700 বিলিয়ন একটা ঋণ ছিল। আচ্ছা, মাথায় রাখবে, ঋণ ছিল। সেই ঋণটাকে ঋণ মুক্ত হয়ে গেছে বিগত 1 মাসের মধ্যে। তাহলে $700 মিলিয়ন কে দিল ভাই? কোনো না কোনো ব্যবসায়ী দিছে। ভাবতে হবে সেই ব্যবসায়ীটার নামটা কি? না, এটা তো জানি না, এটাই তো জানার জন্য বলছি। সেই ব্যবসায়ীটার নাম হচ্ছে ব্ল্যাক রক। ব্ল্যাক রক, যদি তোমার যারা দর্শক আছে, আমি চাই প্রত্যেকটা মানুষ যেন শিক্ষিত হয়, সচেতন হয়। ব্ল্যাক রক ইনভেস্টেড 700 বিলিয়ন ইন আদানি পোর্ট। কেন? আচ্ছা, এটা করার কারণটা হচ্ছে, ব্ল্যাক রক হচ্ছে আমেরিকান কোম্পানি। ওরা এই যে দক্ষিণ চীন সাগর দিয়ে, অর্থাৎ সিঙ্গাপুর, দেখো সিঙ্গাপুরের পোর্ট বিখ্যাত, বিখ্যাত। তারপরে এই যে মালাক্কা স্ট্রিপ, অর্থাৎ যেটা এই যে বাংলাদেশের বে অফ বেঙ্গল দিয়ে নিচ দিয়ে আসছে, এইখান দিয়ে সমস্ত চীনের জাহাজ যায়। আমাদের অপোজিটে, কক্সবাজারের অপোজিটে মালাক্কা। হ্যাঁ হ্যাঁ, কক্সবাজার, হ্যাঁ মালাক্কা বন্দর। এই যে মালাক্কা স্ট্রিপ, এইখান এর পাশেই ভারতবর্ষ অলরেডি একটা বন্দর তৈরি করে ফেলছে, যেটাকে বলে গ্রেটার আন্দামান। আচ্ছা, গ্রেটার আন্দামান। অর্থাৎ এই যে চীনকে, হ্যাঁ এই যে চীনকে যে ধরবে, এখানে পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার একটা ছোট্ট পার্ট, যেটা ইন্ডিয়া হ্যান্ডেল করবে, কিন্তু আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে চায়না। ওকে, ঠিক আছে? এবার বাংলাদেশের কি হয়েছে, বাংলাদেশের ছেলেপেলেরা ওই মানে কিছু না বুঝেই আমার কষ্ট, হ্যাঁ আমি এই যে হুজুকে নাচাটা, এটা ভয়ঙ্কর ভাবে বিশ্ব রাজনীতি, এই হুজুকে নাচাটা বাংলাদেশের। হ্যাঁ, এবার হাসিনা কি করবে? হাসিনা যদি এই মুহূর্তে যায়, আমি তোমাকে খুব সহজ কথা বলছি, হাসিনার প্রথম দিন থেকে একটা স্ট্র্যাটেজি ছিল, সেটা হচ্ছে লেস ব্লাড, সবচেয়ে কম রক্তপাত যেন হয়। এই যে এতগুলি খুন হয়েছে 6.72 গুলিতে, 6.72 গুলিটা নিশ্চয়ই পুলিশ ব্যবহার করে না, করে কি? 7.62। হ্যাঁ হ্যাঁ 7.62। প্রথম বিতর্ক শুরু হয়েছে 7.62 গুলির, এই বোরের গুলি দিয়ে। এই যে বিষয়টা চলে এসছে, হাসিনা যখন বুঝে গেছে যে এরা ষড়যন্ত্র করছে, তার আগে কিন্তু শেখ হাসিনা একটা কথা বলেছে, যে আমি যদি আমেরিকাকে এই জায়গাটা দিয়ে দিতাম, তাহলে পরে, হ্যাঁ বলছি তো ওখানে একজন লিখেছে খুব কষ্টে আছি। হ্যাঁ, কষ্টে সবাই আছে, আপনিও যেরকম আছেন, সবাই আছে কষ্টে। যাই হোক, আমি বলছি আপনাদের কোনো কষ্ট, মানে কষ্ট একটু করলে পরে দেখবেন তার ফলটা ভালো আসে। তো এই যে এখান থেকে গন্ডগোলটা শুরু হয়েছে, একটা গুলি দিয়ে, একটা বোরের গুলি দিয়ে শুরু হয়েছে। আমি আপনাদের এই চ্যানেলে, আপনার চ্যানেলে আমি আজ থেকে
কয়েক সপ্তাহ আগে, সম্ভবত 2 সপ্তাহ আগে আমি বলেছিলাম যে ইরানের সঙ্গে গল্পটা কি আছে। ফাইটার জেটের ওই যে এবার গল্পটা, ইরানের, না না, ইরান তেল 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 অয়েল অয়েল অয়েল, অয়েল, ইরানের থেকে অয়েল, চীনে তেল যাবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এবার হ্যাঁ, এবার গল্পটা হচ্ছে এই যে পাকিস্তানের এই যে যুদ্ধ জাহাজগুলোকে করা হলো, অয়েলিং ফয়েলিং করা হলো, আমি বলেছিলাম যে যুদ্ধ জাহাজগুলিকে কি সরষের তেল দিয়ে পরিষ্কার করার জন্য করছিল, না সেটা না। এক্স্যাক্টলি মুখ্য এটা বলেছেন। উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে চায়না যেন এনার্জি না পায়, তেল যেন না পায়। আপনি ফলো করেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় তখন রাশিয়াকে মারার জন্য প্রথম কিন্তু তেলের রফতানিটা বন্ধ করে দেয়, তখন ভারত সাহস করে রাশিয়ার কাছ থেকে তেল কেনে। মনে আছে কথাগুলো? 2022-এর ঘটনা। রাশিয়ার থেকে একমাত্র ভারতবর্ষ সাহস করে তেল কেনে, অর্থাৎ বিশ্ব বাজার চলে হচ্ছে তেলের ওপর। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বিশ্ব বাজার চলে হচ্ছে তেলের ওপরে। আজকে যেইভাবে এই ইসের কাছ থেকে, যেটা ওই যে প্রথমে বলেছিল যে আদানির কাছ থেকে বিদ্যুৎ নেবো না, এই সরকার এসে তো প্রথম বলেছিল যে হাসিনা এই চুক্তিতে অনেক চুরি চামারি ইত্যাদি করছে, বলছিল তো। তা চুরি চামারি ঠিক না করে আবার তুই বিদ্যুৎ নিতে বাধ্য হলি কেন? তাহলে আগে যদি হাসিনা পেতে, এখন তাহলে তুই পাচ্ছিস। আদানি কি 1 পয়সাও রেট কমাইছে? কমাই তো নাই। শক্তি হচ্ছে এনার্জি হচ্ছে এমন একটা জিনিস, এইটা দিয়ে যে কোনো রাষ্ট্রের কান মলা যায়। তো সেই কান মলার জায়গাটাকে সম্পূর্ণ তৈরি করে নিয়ে, এবং পাকিস্তানকে প্রথম উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে একটা ডিফিউজড কান্ট্রি, অর্থাৎ ভবিষ্যতে যখন হাসিনা আসবে তখন যেন কোনো দিনও পাকিস্তান পন্থী যারা বাংলাদেশে আছে তারা যেন ভুলে যায় যে পাকিস্তান বলে পৃথিবীতে কোনো একটা দেশ ছিল। পরিষ্কার কথা বলে রাখি, আমি তোমার চ্যানেলে আগের দিনও বলেছি, আজকেও বলছি, এবং একটা শুধু ক্লু দরকার আছে। আমি তোমাকে আজকে বলে রাখলাম, আমি জানি না কোথায় কি হচ্ছে, তবে প্রবাবলি আজকে আগামীকাল গোটা এই সময়টা বালুচিস্তান ন্যাশনাল আর্মি, বিএনএ, তারা কিন্তু পাকিস্তানের আর্মির উপরে আক্রমণ করবে। এবং পাকিস্তানের আর্মির এই যে বদমাই, আমরা মন থেকে চাই বেলুচিস্তান স্বাধীন হোক এবং পাকিস্তানের এই ধরনের সন্ত্রাসীপনার যে গোড়ামি চাই, গোড়ামিটা ভেঙে যাক। এটা ভাঙবেই ভাই, এটা ভাঙবেই। আমি তোমাকে বলে রাখছি আজকে, আমি তোমাকে আজকে বলে রাখছি, বাংলাদেশের এই যে একটা ধারণা যে পাকিস্তান ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না কেন? পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছে, পাকিস্তানের কাছে পরমাণু বোমাটা আছে। যদি কোনো কারণে সেটা কোনো উগ্রপন্থী সংস্থার হাতে চলে যায় তাহলে পরে সেটা বিশ্বের শান্তির পক্ষে গুরুত্বপূর্ণ একটা সংকট হয়ে দাঁড়াবে। সেই কারণে সেটাকে আস্তে আস্তে ডিফিউজ করা হচ্ছে। ভাই আমি তোমাকে একটা কথা আজকেও বলে রাখছি, যদি পাকিস্তানের হাতে পারমাণবিক বোমা না থাকতো তাহলে পরে এতদিনে পাকিস্তান দেশটা পর্যন্ত এতদিন এক্সিস্ট করতো না। আজকে আমি সেই কথাটা বলছি যে পাকিস্তানকে আস্তে 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 ডিফিউজ করা হচ্ছে। এবং আমি তোমাকে বলে রাখি, আজকে তোমার এই চ্যানেলে বলে রাখলাম, তারিখটা মনে রাখবে, দোল পূর্ণিমার দিন বললাম 15ই মার্চ, 15ই মার্চে আমি তোমাকে বলে রাখলাম 13 নম্বর রমজান বোধ হয়, তো সম্ভবত আজকে 13 নম্বর রমজান না 14 নম্বর? 14ই মার্চ 13 নম্বর রমজান। 14ই মার্চ 13 নম্বর রমজান। আজকের দিনে তোমাকে বলে রাখলাম আমি, পাকিস্তানের সেনাবাহিনীতে ভয়ঙ্কর একটা বিপ্লব হতে যাচ্ছে, বিপ্লব হতে যাচ্ছে। আমার কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে, ভয়ঙ্কর বিপ্লব হতে যাচ্ছে। এবং তোমরা, আমি আপনার কথাটা নিলাম, কিন্তু এই যে পাকিস্তান যে বিশ্ব শান্তি নষ্ট করছে, এই জন্য পাকিস্তানের এই সন্ত্রাসবাদকে ধ্বংস করার জন্য পুরো পৃথিবী মিলে এখন পাকিস্তানের বেলুচিস্তান স্বাধীন করার জন্য উঠে পড়ে লাগছে। আর এইটারই একটা অংশ হচ্ছে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, যাতে এটা ইন্ডিভিজুয়ালি একটা ওয়ার্নিং হয়ে যায় বাংলাদেশ আর্মির জন্য যে তোমরা পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিও না, বরং তোমরা নিজেদেরটা দেখো,
যাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তোমাদের নামে যে ক্লেম গুলো আসছে সংখ্যালঘু নির্যাতনের, সেটা থেকে যেন তোমরা বাঁচতে পারো। শুধু সংখ্যালঘু ক্লেম না, আমি 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 একটা জিনিস বলি। আচ্ছা, এই মুহূর্তে যদি মনে করো ইউনূস, আমি চাই না কোনো মানুষের মৃত্যু, বা আমি চাই না যে কোনো মানুষের অনুপস্থিত, মনে করো এই মুহূর্তে ইউনূস অনুপস্থিত, বাংলাদেশের চেয়ারে কে বসবে বলো? যারা বলছে, আমি ধরে নিলাম ওদেরই থাকলো, কিন্তু তুমি বলো যে ইউনূসের পরে কে বসবে? হু ইজ দ্য নেক্সট? নো ওয়ান। কারণ বাংলাদেশে লিডার নাই তো। লিডার কে? আপনি 18টা দল, আরে ভাই 18টা দল, 19 অখণ্ড পাকিস্তানের দালাল এই যে আল্লামা কি যায় শফিকুল আলম ওরে বসাবে। ওরে বসাইলে তো মনে করেন বাংলাদেশ 2 দিনে ফতুর হয়ে যাবে নগদে। তারপর না সার্ভিস মলম টলম এগুলোতে কিচ্ছু হবে না। এরা এই বিশ্ব রাজনীতি বুঝেই না। এরা বাংলাদেশের লোকাল গ্যাঞ্জাম করা মানুষ। এখন ব্যাপারটা হচ্ছে, তুমি যদি তোমার টয়োটা হিলাক্সের স্টিয়ারিংটা যদি তুমি কোনো ওই বাচ্চা ছেলে যেগুলা যে সাইকেল চালায়, ট্রাইসাইকেল চালায়, ওকে যদি দিয়ে দাও, তো ও তো অ্যাক্সিডেন্ট করে ফেলাবে। ফার্স্ট যেটা করবে সেটা অ্যাক্সিডেন্ট করবে। সেটাই। তো এইবার ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ ইজ ইন এ হিউজ ক্রাইসিস, এবং সেই ক্রাইসিসটা আসছে সম্পূর্ণভাবে কিন্তু পাকিস্তান নির্ভরশীলতা, যেভাবে ছিল যে ভারতবর্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারবে, তার 1% তো করতেই পারে নাই। আর এই চাপটা উল্টা পাকিস্তান খেয়ে গেছে। আমি তোমাকে একটা ঘটনা বলি, এই যে অজিত ডোভালের নাম তো শুনছো, যে হাসিনাকে নিয়ে আসছে 2008 সালে, তখনও মোদিজি আসে নাই, 2008 সালে তখনও কংগ্রেসের সরকার। অজিত ডোভাল একটা প্রেস কনফারেন্সে, একটা জায়গাতে, প্রেস কনফারেন্স না, একটা সভাতে, মুম্বাইতে একটি সভা হয়। সেই সভাতে ভারতবর্ষের যারা টপমোস্ট ব্যবসায়ী, টপমোস্ট, ছোটখাটো ব্যবসায়ী না, মনে করো রতন টাটা, মুকেশ আম্বানি, এরকম লেভেলের যারা, আদি গোদরেজ, এদের মতো যারা আছে, তারা সেই সভাতে ছিল। সেই সভাতে তাকে একটা প্রশ্ন করা হয় যে মুম্বাইতে যদি আবার একটা এরকম আক্রমণ হয় তখন আপনারা কি করবে? তো অজিত ডোভাল বলে এসেছিল যে মুম্বাইতে যদি এরকম একটা আক্রমণ হয় তাহলে আপনাদের আমি কথা দিয়ে, এবং দেখবে এখন ওই কথাটা কিন্তু ইন্টারনেটে খুব ঘুরছে, বলেছে যেদিন করবে তার 1 মাসের মধ্যে যদি, মানে মুম্বাইতে হামলা তো দূরের কথা, ভারতকে বিন্দুমাত্র ডিস্টার্ব করার চেষ্টা করে, তাহলে পরে বালুচিস্তান পরের দিন আলাদা হয়ে যাবে। তুমি ফলো করে দেখো, এবার কিন্তু কোনো কথা হচ্ছে না, এবার সেই ঘটনাটাই ঘটছে বারবার করে। বাংলাদেশকে ডিস্টার্ব করছে, ইন্ডিয়া ডিস্টার্ব করছে, বালুচিস্তান স্বাধীন হচ্ছে, মানে অর্থাৎ পাকিস্তান আবার ভাঙছে। ব্যাস হিসাব ক্লিয়ার, ভাঙবেই একদম হিসাব বরাবর। কি জন্য এবার বোঝা শেষ। জাতিসংঘের মহাসচিব যে কি জন্য আসছে আর রোহিঙ্গাদেরকে নিয়ে কি জন্য ইফতার করতেছে, এটা এখন বোঝা শেষ, ক্লিয়ার। না, ও এইটা দিয়ে বাঁচার চেষ্টা করতেছে, রোহিঙ্গাদের দেখায় যে রোহিঙ্গা প্রেসার আমাদের উপরে আছে, রোহিঙ্গা প্রেসার আমাদের উপর আছে। কিন্তু একটা জিনিস জেনে রাখো, এইসব রোহিঙ্গা প্রেসারের গল্প বলে কোনো কিছু হবে না, কারণ রোহিঙ্গা প্রেসার তো অনেকদিন আগেই শেখ হাসিনা নিয়েছিলেন, তখন তো এত কিছু প্রশ্ন আসতে পারে না। এক্স্যাক্টলি। তেল এমন একটা আমি জিনিস বলছি যে তেল এমন একটা জিনিস, তেল মারতেও লাগে চলতেও লাগে, তেল এমন একটা জিনিস। এইটা একটা খুব দামি কথা বলছো। আমাদের একটা দর্শক এটা কমেন্ট করছে, তেহরা এই জন্য বললাম। বাহ, হ্যাঁ ধন্যবাদ ভাই, খুব একদম সঠিক কথা বলেছেন তাহের আক্তার ভাই, সঠিক কথা বলেছেন। তেল চলতেও লাগে, তেল মারতেও লাগে। একদম। তো এইবার বুঝতে পারবে যে যারা পাকিস্তান পন্থী আছে, আমি তোমাকে যা যা বললাম এবং যা যা বলে এসছি তার কোনোটা ডেটের পরিবর্তন হয়েছে কি? না, আমি 2 সপ্তাহের মধ্যে
আমি আমি 2 সপ্তাহের মধ্যে তোমাকে আমি বলেছি এই 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 হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি তোমাকে বলে রাখি, আমি তোমার যারা দর্শক আমি তাদেরকে বলছি, আগামী 7 থেকে 8 দিনের মধ্যে, আমি 25 তারিখও বলছি না, 7 থেকে 8 দিন মানে 22-23 তারিখের মধ্যে চীনের কোন সর্বোচ্চ নেতা পাকিস্তানে আসছে। যদি না আসে তখন এই চ্যানেলে আমাকে তুমি ডেকে নিয়ে গালাগালি করো। এবং আসবে তো কারণ আসবে, চীনের না, ওদের পেটের ব্যথায় আসবে। কারণ বেলুচিস্তান স্বাধীন হলো, শোনো, ওদের বিনিয়োগ তো গেল। চীনকে না 2 ভাবে মারা হবে। একটা হচ্ছে গলার টুটিটাকে চেপা হবে, কোনো রক্ত বাড়াবে না কিন্তু গলার টুটিটা, আর কোমরের নিচের কোনো একটা জায়গাতে চাপ দিলে দেখবে এমনি জান চলে যায়। আমি জায়গাটার নাম বললাম না, বুঝে নাও। 2 দিকে মারা হবে। কষ্টটা কোন জায়গায় লাগে দেখেন, দীর্ঘদিন চীন বাংলাদেশে ব্যবসা করে গেছে। শেখ হাসিনা চলে যাওয়ার 7 দিনের মাথায় সে পাকিস্তানপন্থী জামাতের সাথে যায়, সে প্রেস ব্রিফিং করে, সে নগদে পোল্টি নিয়ে সে জামাতের সাথে হাত মিলায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সে ওপেনলি ফান্ডিং করে। চীন হাই কমিশনার এখনো আমার কাছে সেই প্রেস ব্রিফিং আছে, আমি এই লাইভে দেখাবো না, আমি এটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট তৈরি করব। তো এইরকম নিমকহারাম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। কারণ এর কারণে বা এই সমস্ত রাষ্ট্রের কারণে বাংলাদেশের সেফটি সিকিউরিটি বিঘ্ন ঘটতেছে, মৌলবাদীদের আস্ফালন বাড়তেছে। আরে চীন নিজে কি, আমি তোমাকে বলি, চীন উইঘুরে কি করছে, উইঘুরদের সঙ্গে চীন কি করছে, এটা বাংলাদেশের যারা, হ্যাঁ তাহলে পরে, তাহলে এটা চীনের ট্র্যাপ। নামাজ পড়তে দেয় না, টুপি পড়তে দেয় না, রোজা করতে দেয় না। এই যে রমজান মাসে রোজা হচ্ছে, চীনের উইঘুর মুসলিমরা কিন্তু রোজা করতে পারছে না, জেনে রাখো। আমি তোমাকে আজকে বলে রাখলাম, তোমার এই চ্যানেলে বসে যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে, আমি তার এগেইনস্টে 100টা রেফারেন্স দেখাবো, 100টা রেফারেন্স। আরে আমার ল্যাপটপেই তো ভুরি ভুরি। ওই যে তোমাদের ওখানে, না না, তোমার দেশে একজন ইউটিউবার আছে বনি বলে, বনি কি বলে, বনি না কি নাম, বনি আমিন বাটপার, বনি আমিন, হ্যাঁ বনি আমিন বাটপারের যে ইউটিউব আছে সেইটাতে গেলে পরেও দেখতে পারবে যে উইঘুর মুসলমানদের ওইখানে কোনো রোজা পর্যন্ত, রমজান পর্যন্ত করতে দেয় না। তোমরা যেটা একটা মানুষকে দেখলে যেটা বলা হয়, সালাম দেওয়া হয় বা আদাব বলা হয় বা যেটা বলা হয়, সেটা তারা চীনে বলতে পারে না, জানো। শুধু তাই নয়, তারা দোকানের মধ্যে কোনো আরবি শব্দ, আরবি হরফ রাখতে পারে না। এই তো হচ্ছে চীনের বাস্তবতা। ওরা ওদের দেশে ইসলামকে অ্যালাউ করে না, আবার আমাদের দেশে ইসলামী মৌলবাদীদের ফান্ডিং করে। কেন করে আমরা বুঝি না। চীনের কাজটাই তো এই ভাই, চীনের কাজটাই এই। আমি কি বলবো, এটা তো ওইভাবে বলার কিছু নাই। আমি শুধু এইটুকুই, হ্যাঁ গন্ডগোল গ্যাঞ্জাম হলে পরে তো ব্যবসা ভালো হয়। সেটাই তো হচ্ছে। তো আমি সবাইকে, তোমার যারা দর্শক আছে তাদেরকে একটাই অনুরোধ করব, যে ভাই লিখছিলেন যে হাসিনা কবে ফিরবেন, আমি শুধু তাদের একটাই কথা বলি, হাসিনার একটা কথাকে উল্লেখ করে বলছি, যে উনি বলছেন যে আমাকে হয়তো আরো কোনো কাজের জন্যই আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন, আমি যেন আরো কিছু কাজ করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কি লিখছেন, একজন আক্ষেপের কথা লিখেছেন যে বাংলাদেশের মানুষ নৌকা খায় না, নৌকা খাওয়ার দ্রব্য নয়, তাই নৌকায় জড়ায়। অর্থাৎ মানে এটা দুর্নীতি করার প্ল্যাটফর্ম না, কিন্তু এটা ইমোশনাল প্ল্যাটফর্ম, এটা অ্যাটাচমেন্টের প্ল্যাটফর্ম, এটা বুঝাচ্ছে। বাংলার মানুষ সত্যি ইতিহাসকে জড়ায়। এইটা শোনো ভাই, একটা কথা বলি, বাংলাদেশের মানুষের একটা নিজস্ব এথেনিসিটি, বলে না এথেনিসিটি, এই যে বাকরখানি, আমি তোমাকে আমি খুব স্পেসিফিক ভাবে বলি, আমি একটু খাদ্য রসিক লোক, আমি খাওয়া দিয়ে উদাহরণ দেই, দেখবো আমি মাঝে মধ্যে বগুড়ার কথা বলি, নাটোরের কথা বলি, যে বাকরখানি ইজ এ স্পেশালিটি অফ পুরাতন ঢাকা।
বাকরখানি পুরান ঢাকার একটা স্পেশালিটি ভাই, ঠিক আছে? তো বাকরখানির যে শিল্পী, বগুড়ার দই, এই যে কারিগর যারা, তো এই স্পেশালিটিটা হচ্ছে বাঙালিদের একটা বৈশিষ্ট্য, এটাকে বলে এথেনিক, এটা রক্তের মধ্যে, রন্ধ্রের মধ্যে আছে। ঠিক একইভাবে বালোচরা, ওরা কিন্তু এথেনিক ভাবে নিজেদের শ্রদ্ধা করে। আচ্ছা, নিজস্ব কালচারকে। হাসিনা ওয়াজেদ দেখে কি দেশে আসবে কেমনে বুঝবেন? প্রথম লক্ষণ আচ্ছা, যেদিন লাইভে এসে শোনো, আমি একটা কথা বলি, এখানে যারা প্রশ্ন করছেন আমি তাদেরও কিছু সঠিক উত্তর দিতে চাই। বিগত কিছুদিনের মধ্যে হাসিনা যে লাইভগুলো করছেন, সেই লাইভগুলোতে ফলো করবেন যে উনি যারা ক্ষতিগ্রস্ত পরিবার, সেই পরিবারগুলোকে নিয়ে লাইভ করছেন। অলরেডি তার এই যে যেসব আজকেই যেরকম ওনার লাইভে একটা দেখলাম, এরকম দুটো পরিবার যাদের দুজনেরই মানে হাজবেন্ডকে হত্যা করা হয়েছে। তো প্রশ্নটা হচ্ছে এই যে উনি এই লোকগুলোকে নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন? ইস্যুটাকে তুলে ধরছেন। আরেকজন লিখেছেন উনি ইস্যুটাকে নিয়ে আসছেন, ইস্যুটাকে নিয়ে এসে বিশ্বের বাজারে তুলে ধরছেন। আচ্ছা, আরেকজন লিখেছেন বালুচিস্তানের সঙ্গে কাশ্মীরের স্বাধীনতা চাই। কাশ্মীরে তো ভাই ভোট হয়ে গেছে, ওখানে 68% পোল হয়েছে, কাশ্মীরে নির্বাচন হয়েছে। আর পাকিস্তানের দিকে যেটা আছে পাক অকুপাইড কাশ্মীর, ওরা বলে আজাদ কাশ্মীর, তো ওইটা তো স্বাধীন। তো ওখানকার লোক তো বলছে ভারতের সঙ্গে যুক্ত হবে, তো আমরা কি করতে পারি? শুধু তাই নয়, এখন তো ওখানে আর্মিও নাই। পাকিস্তানের আর্মি তো গেছে বেলুচিস্তানের স্বাধীনতা আটকানোর জন্য, ওখানে তো এখন ফাঁকা, এখনই নিয়ে নেওয়া যায়। এই যে কথাগুলি বলে, এই কথাগুলি হচ্ছে ইন ডেপথে না যাওয়ার। আমি এই যে এখানে কি লিখছে, কি টাইগার, কি ট্রিগার প্লেস ভাইকে বলছি, ভাই আমি আপনাকে একটা অনুরোধ করব, বিশ্ব রাজনীতি সম্পর্কে একটু খোঁজ রাখুন, আপনার জন্য মঙ্গল। কারণ ভবিষ্যতে আপনার দেশে কাজ না পেলে পরেও বাইরের কোন কোন দেশে যেতে পারবেন, কোন কোন কাজ নিয়ে যেতে পারবেন, সেই ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারবেন, সেটা আপনার জন্য মঙ্গল হবে। আমি চাই যে শিক্ষা, একটা কথা আছে, সেটা হচ্ছে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। নিজের দেশে শুধু রাজাকেই পূজা করা হয়, কিন্তু বিদ্বান যিনি থাকেন তিনি পৃথিবীর সর্বত্র পূজিত হন। তো আমি এই কথাটাই বলবো যে নলেজটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি যার জন্য রাজনীতি সম্পর্কে নলেজ কম, কিন্তু পেঁচাল পারে বেশি। না, আন্তর্জাতিক দেখো, এখন বলাই হয় গ্লোবাল ভিলেজ। এই যে ইন্টারনেটে আমরা কথা বলছি, আমরা ইউটিউবে কথা বলছি, ইউটিউব চ্যানেলটা কোথাকার? ইউএস এর চ্যানেল। তো আলটিমেটলি আমি বলছি, আমি তো মাঝে মধ্যে আমি তোমাকে এর আগের দিন একটা কথাই বলেছি যে বাংলাদেশকে অফ করে দিতে 2 ঘন্টা সময় লাগবে। কেন বলো? বাংলাদেশে মনে করো সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেল। আচ্ছা, বাংলাদেশে সার্জিস, হাসনাত, এদের কোনো অস্তিত্ব থাকবে না। এই সোশ্যাল মিডিয়া বেস একটা রাষ্ট্র যখন তার নিজের ইনফ্রাস্ট্রাকচার থেকে সরে যায়, একটা হাওয়ায় ভাষা ইনফ্রাস্ট্রাকচার, তাদের কাছে বলার কি আছে? মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের কাছে আছে? নেই। তো মানুষকে বাঁধতে গেলে পরে তার এথেনিসিটিটা দরকার। এই বলে যে কুমিল্লাতে গেলে, বলে কুমিল্লাতে প্রতি 2 বারই পরপর একজন বিদেশে থাকে। আল্লাহ কবে শুনবো পাকিস্তান দেশটা ভেঙে বা খণ্ড বিখণ্ড হয়ে গেছে? এই দেশটা মন থেকে ঘৃণা করি। এটা হচ্ছে আমাদের নতুন প্রজন্মেরই একজন, নাম হচ্ছে মনির। হ্যাঁ, মনির ভাইকে আমি একটা কথা বলে রাখি। মনির ভাই, আপনার বয়সটা কত যদি আরেকটা কমেন্ট করে জানান, একটা কমেন্টের মধ্য দিয়ে আপনি জানান তো আপনার বয়সটা কত, আমি তাহলে আপনাকে বলে দিব। আপনি জেনারেশন জেড না, জেনারেশন জেড মানে বয়সটা আমি স্পেসিফিক ভাবে বলছি, বয়সটা কত। ওকে, এখন তো জেনারেশন জেড তো 78-80 বছর বয়সও হয়। জেনারেশন জেড তো এখন ইউনুসও। এক্স্যাক্টলি, এটাও একেবারে ফালায় দেওয়ার মতো কথা না।
তবে আসিফ নজরুল জেনারেশন জেন। হ্যাঁ, একদম একদম। হরিপদ রয় লিখছেন যে সার্জিস গং দিয়ে হবে না, কারণ টোকাই দিয়ে গ্যাঞ্জাম করা যায়, দেশ চালানো যায় না। এই ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই যারা টোকাই আছে না, দেখো ভাই আমি একটা কথা বলি, সন্তান থাকলেও সমস্যা, সন্তান না থাকলেও সমস্যা। আজকে এই টোকাইদের কথাতে প্ররোচিত হয়ে যেই সব সাধারণ মানুষ, সাধারণ ছেলেপেলেরা আজকে এই সমস্যার মধ্যে পড়েছে, কারো বাবা মা হয়তো চাকরি করতো ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে, সে না বুঝে এই আন্দোলনে যুক্ত হয়েছে। আজকে সে নিজে বুঝতে পারছে তার বাবার চাকরিটা চলে গেছে, মায়ের চাকরিটা চলে গেছে। তো এই যে বাস্তবতাটা, এই বাস্তবতাটা কিন্তু মানবিক দিক দিয়ে দেখতে হবে। প্রথম কথা, আমার শত্রুতা মানে হচ্ছে যে শত্রুতাটা এই এরা করছে, জেনজি এই গেঞ্জি পরা মালগুলো যেগুলো করছে, তো সেইখানে আর তো সুতরাং তারাও কিন্তু আমাদের সহনাগরিক, মনে রাখতে হবে তারাও কিন্তু আমাদের সহনাগরিক, তাদেরকে বোঝাতে হবে। আর যদি তাদের আমরা বোঝাতে পারি তাহলে দেখবে, হ্যাঁ এটা আমি মনে করি যে হয়তো কোনো জায়গায় ত্রুটি ছিল, শিক্ষা ব্যবস্থার ত্রুটি থাকতে পারে, প্রশাসনিক ব্যবস্থার ত্রুটি থাকতে পারে, কিন্তু সেই বলে একটা দেশ পুরো হাইজ্যাক হয়ে যাবে। এই কি বলে ওর নাম হচ্ছে পিনাকি আর ইলিয়াসের মতো দুটো অখাদ্য মাল এসে বাংলাদেশে প্রতিদিন, বাংলাদেশের একটা প্রতীকী, দেখো ইউনাইটেড নেশনসে যদি কোনো জিনিস বাংলাদেশে থাকে তার মধ্যে ৭ই মার্চের ভাষণ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই কথাটা যে লোকটা বলছে সেই লোকটার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তুমি বঙ্গবন্ধু বলো না বলো, শেখ মুজিবুর রহমান হিসাবে, বঙ্গবন্ধু তো তার মানুষ ডাকতো তাকে বঙ্গবন্ধু। তো সেই বঙ্গবন্ধুর যে ভাষণটা আছে সেই লোকটার বাড়িটাকে ভেঙে ফেলেছে, সেই বাড়িটা ভেঙে ফেলেছে। এটা কিন্তু ওই বাড়িটা শুধু বাড়ি ছিল না, ওই বাড়িটাতে সারা বিশ্বের কত নাগরিক, কত রাষ্ট্রপ্রধান তারা গেছে, তারা গিয়ে সেখানে সই করে এসছে, তারা তাদের অনুভূতি লিখে এসছে। তো এই বিষয়টা হয়েছে। তো সুতরাং ওইটাকে হাত দিয়ে তারা জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। আরেক ভাই লিখেছে রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। ভাই রাজাকার মুক্ত বাংলাদেশ না, রাজাকার মুক্ত গোটা পৃথিবী চাই। বাংলাদেশ শুধু ভাবলে হবে না, গোটা পৃথিবীতে রাজাকারে ভোট, রাজাকার মুক্ত পৃথিবী চাই। রাজাকার বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের দেশের মানুষের মনে করে কি ৭১ সালে যারা বিরোধিতা করছে তারাই শুধু রাজাকার। রাজাকার মানে এই শ্রেণীকে বোঝানো হচ্ছে যে শ্রেণীটা দেশদ্রোহী, টাকার কারণে নিজের দেশকে পর্যন্ত সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে তুলে দেয়, জঙ্গিবাদের হাতে তুলে দেয়, এবং নিজের দেশের অস্তিত্বটাকে বিকিয়ে দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিজেদের দেশের জনগণকে একেবারে কষ্ট দেয়। এই ধরনের শ্রেণীকেই বলা হয় রাজাকার। নিজের সমাজকে, এক্স্যাক্টলি। তো এরাই আসলে রাজাকার। তো এই যে যারা, আমি জাস্ট একটা কথা বলি ভাই, যারা বলল যে আমরা চিকেন নেক খায় নিব, খায় নিব, ভারত সরকার একটা উত্তর দিছে? কোনো উত্তর দেয়নি, কারণ জানে যে এইসব ফাঁকা আওয়াজ মেরে কোনো লাভ হবে না। হ্যাঁ, সতর্কতা অবলম্বন করছে। আজকে তুমি ভাবো, আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি কেন এই কথাটা বললাম। তুমি দেখো পরপর কতগুলো ঘটনা হয়েছে। যেই মুহূর্তে বাংলাদেশের ওপর আক্রমণ হলো ঠিক তারপরেই মায়ানমারে ঝামেলা হলো, বালুচিস্তানে ঝামেলা হলো, নেপালে রাজা ফিরে আসলো, খবরটা নিশ্চয়ই তোমরা জানো। আজকে 4 দিন হলো, আজকে নিয়ে 5 দিন হলো, নেপালের রাজা ফিরে এসছে। অর্থাৎ এটা বুঝিয়ে দেওয়া হলো যে চায়নাকে যেভাবে অ্যাটাক করতে হয়, ও যে ভাষাটা বোঝে সেই ভাষাটাই ওকে বোঝানো হবে। যারা বিশ্ব শান্তি নষ্ট করতে চায়, হ্যাঁ, নেপালের রাজা ফিরে এসছে 5 দিন আগে। সিরিয়ার অবস্থাটা আপনি কিরকম দেখছেন? ওখানেও তো অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পরে, ওটাও তো রিকভার হওয়া শুরু হয়েছে যতদূর জানি। ওইটা রিকভার হওয়া শুরু হয়েছে, এবং আমি তোমাকে বলছি সিরিয়াতে যে এথনিক ক্লিনজিংটা হচ্ছে, অলরেডি 1380 একটা সরকারি হিসেব এসছে, 1380 জনকে হত্যা করেছে, কিন্তু অসমর্থিত সূত্রে সেটা 5000 ক্রস করে গেছে। ঠিক আছে, এখনো প্রচুর মানুষ নিখোঁজ আছে। আমি তোমাকে খুব অল্প সময়ের মধ্যে বলতে পারি কয়েকটা ঘটনা ঘটবে, এটা আমরা এর মধ্যেই দেখতে পারবো।
আর আমি ওই ভাইটি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন যে হাসিনা কবে ফিরবে। আমি শুধু এইটুকু বলে রাখলাম ভাই, হাসিনা ফেরার সময় খুব কাছে। জুন মাসের বাজেট হাসিনা করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমি তো একটা জিনিস জুন আমার মাস জায়গা থেকে, জুন মাসের বাজেট হাসিনা করবে। এমনও হতে পারে 23-24 মার্চের মধ্যেও ফিরতে পারে। আমি এইটুকু বলে রাখলাম, কিন্তু জুন মাসের বাজেট হাসিনা করবে। যদি না করতে পারে, তুমি ওই বাজেট যখন হবে তখন আমাকে এই চ্যানেলে ডাকবা, এই চ্যানেলে ডাইকে নিয়ে আমাকে উদুম গালি দিবা। আমি শুধু সবার কাছ থেকে গালাগালি শুনবো। আমার 30 বছরের আমি যা শিক্ষা পাইছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত 1000 কোটি টাকা ব্যাংকে গচ্ছিত আছে, অথচ সেই টাকা ঈদ উপলক্ষে বাজারে ছাড়ার কথা ছিল। এখন শুনতেছি ওই টাকা ছাড়বে না। এই সম্পর্কে আমি আসলে ব্যক্তিগতভাবে যেটা দেখতেছি যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ছবি থাকার কারণে বাজারে নতুন নোট ছাড়তেছে না। মানে হিংসা কত বড় পর্যায়ে গেলে এই ধরনের সেন্টিমেন্ট ক্রিয়েট হয়। না, প্রথম কথা আমি বলে রাখি, ওইটা ছাড়ছে না কেন বলে রাখি। বাংলাদেশে ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের লিকুইডিটি, এখানে কিন্তু অর্থনীতির একটা প্রশ্ন আছে। আমি অর্থনীতির মাস্টার না, তবুও আমার এটা ধারণা যে গভর্নমেন্ট সবসময় ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে পুরনো নোট ফিরিয়ে নিয়ে আসে, নতুন নোট ছাড়ে, এরকম একটা সিস্টেম চালু আছে। এই যে একটু আধা পোড়া নোট, ছিঁড়ে যাওয়া নোট, গভর্নমেন্ট এইটা করে। বাংলাদেশ যখন ইনস্টেবল হয়ে যায় তখন এই কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণ টাকা ধ্বংস হয়েছে, জ্বলে গেছে, মানুষের ঘর বাড়ি পোড়ানো হয়েছে। এটাও তো কম নয়, যদি আমরা ক্যাশ টাকা হিসাব করি তাহলেও সেটা কয়েকশো কোটি টাকা হবে। এখন প্রশ্নটা হচ্ছে, গভর্নমেন্ট তারপরে এসে কিছু টাকা মার্কেটে ব্যাংককে লিকুইড করার জন্য ছেড়েছিল। সেটা গভর্নমেন্টের কাছে একটা হিসেব ছিল যে এই টাকাটা নষ্ট হয়েছে, এই পরিমাণ টাকা নষ্ট হয়েছে, সেই টাকাটাকে আমরা মার্কেটে ছাড়তে পারি। এবার গভর্নমেন্ট যেটা ছেড়েছে সেই টাকাটা বর্তমান যে টাকার মূল্য আছে ক্রমান্বয়ে যে হ্রাস হচ্ছে, বিগত 7-8 মাসের মধ্যে টাকার অঙ্ক কিন্তু কমে গেছে ডলারের ইসে। তো এখন বিষয়টা সেটা হচ্ছে, যদি টাকা ছাপিয়ে যদি মার্কেটে ছাড়া হয় তাহলে ডলারের ক্ষেত্রে মূল্যটা আরো কমে যাবে। সেটা দেশের যেটা মানে বৈদেশিক মুদ্রা সঞ্চয় তার উপরে ক্ষতি করবে। ফলে তারা এটা বলেছে ঠিকই, তারা এটা বলেছে যে আমরা বঙ্গবন্ধুর ছবিওয়ালা আমরা নোট ছাড়বো না, কিন্তু আমি তাদের বলছি যে ছাড়বে না, তারা ছাড়তে পারবে না। তাহলে রিজার্ভ ব্যাংকের, অর্থাৎ তোমাদের ওখানে বাংলাদেশ ব্যাংকের যিনি চেয়ারম্যান আছেন বা প্রেসিডেন্ট আছেন যিনি, তিনি বিশ্ব বাজারে ব্যাংকের হিসেব দিতে পারবে না। ফলে ওরা গল্পটা অন্য হল যে আমরা ছাড়বো না। আরে ছাড়তে পারবি না, যেটা সাথে ছাড়বি কোথার থেকে? এক্স্যাক্টলি। শুধু তাই নয়, বোঝা গেল। এবং আজকে যখন এয়ারপোর্টে জাতিসংঘের মহাসচিব তো ফিরে গেছেন, এয়ারপোর্ট দিয়েই তো গেছেন, তিনি কি শেখ হাসিনার উন্নয়ন দেখে নাই? যে কি পরিমাণ দেশটাকে ডেভেলপ করছিল, কি পরিমাণ দেশটাকে ডেভেলপ করেছে। আমি এই ক্ষেত্রে একটা দ্বিমত পোষণ করছি। উনি যখন এসছেন তখনই যা দেখার উনি দেখেছেন, 1। 2 নম্বর, এই জাতীয় মানুষেরা যখন কোথাও যায় তার আগে তাকে একটা ব্রিফিং করা হয়, তার একটা রুট ম্যাপ দেওয়া হয়, তার একটা রুট চার্ট দেওয়া হয়। তো ওভারঅল এই যে আজকে রোহিঙ্গা ইস্যু নিয়ে গেছে, রোহিঙ্গা ইস্যু তো আর ইউনূসের ইস্যু না, রোহিঙ্গা ইস্যুটা হচ্ছে শেখ হাসিনার ইস্যু, ঠিক? কিন্তু আমি এর আগের দিনও বলেছিলাম, এই যে বিভিন্ন জায়গাতে বস্তি পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই সব যে কারণগুলো আছে, এই সব কারণগুলোর মূল বিষয়টা ছিল হচ্ছে পাকিস্তান আর্মির সঙ্গে একটা টাই আপ করে এই রোহিঙ্গাদের দিয়ে। এবং আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, মাঝখানে বাংলাদেশ সরকার পুলিশ ভেরিফিকেশনটা তুলে দিয়েছিল পাসপোর্টের জন্য, ক্লিয়ার? অনেক বাংলাদেশের নাগরিক নয়, এরকম বহু মানুষ, নাগরিকত্বহীন মানুষও কিন্তু এই পাসপোর্টটা নিয়ে নিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, এবার বিশ্বের কাছে সবচেয়ে, এবার বিশ্বের শুধু রোহিঙ্গারা বানায়নি, অনেক পাকিস্তানিও বানিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। কারণ
পাকিস্তানের থেকে বাংলাদেশের পাসপোর্টের মানটা অনেক উঁচু। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে যেই কাজটা ওরা করেছে, এটা নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটা হচ্ছে একটা উদ্বাস্তু দেখিয়ে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায়। ওর মূল উদ্দেশ্য হচ্ছে, ইউনূসের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। ফার্স্ট, ও এমন ভাবে বোঝাতে চাইছে যে বাংলাদেশে কোনো ইস্যু নেই। তোমাকে একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে বিশ্বের বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু কি জানো? বিগত 2 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, সব অটোপাস সিস্টেম চলছে। বিশ্বের বাজারে যে বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে যারা পাশ করে অন্য রাষ্ট্রে চিকিৎসার জন্য যাবে বা চিকিৎসার পরীক্ষা দিতে যাবে, তারা কোন লেভেলের যাবে সেটা নিয়ে বিশ্ব চিন্তিত। বিশ্ব শুধু সন্ত্রাসবাদ কিন্তু বিভিন্ন ভাবে হয়। একজন দেখো, ওসামা বিন লাদেন কিন্তু যেমন তেমন কেউ ছিল না, তিনিও একজন ইঞ্জিনিয়ার ছিলেন, মানতে হবে এটা। কিন্তু ওসামা বিন লাদেন যত ইঞ্জিনিয়ার থাকুক, তিনি কিন্তু আমাদের স্যার এপিজে আব্দুল কালামের মতো নয়। এপিজে আব্দুল কালাম এমন একজন মানুষ যিনি মানে একজন বিজ্ঞানী, আর তার পরিচয়, ওসামা বিন লাদেনের পরিচয়টা কি হয়েছে? একজন সন্ত্রাসবাদী। দুজনের পরিচয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, যোগ্যতাও এরকম। যেমন আমাদের একজন দর্শক কিছুক্ষণ আগে আপনার কথা রিপ্লাই বলছে, আমি আন্তর্জাতিক ব্যবসায়ী বিষয়ে ডিগ্রি অর্জন করছি। তো অবশ্যই ডিগ্রি অর্জন করে থাক, ডিগ্রি অর্জন করেছেন। আমি ওইখানে ওই কমেন্টটাকে একটু আনবেন, আমি সেই ভাইটির আমি একটু দেখতে চাই। যাই হোক, ট্রিগার প্লেস, আচ্ছা, লাইফ ইজ অল অ্যাবাউট লার্নিং। অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমি আপনার পরামর্শের সম্মান করি। তবে আমি আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক ব্যবসার উপর আমার ডাবল মেজর বিবিএ সম্পন্ন করেছি। হ্যাঁ, এবার প্রশ্নটা হচ্ছে ভাই, একজন উকিল, সবাই এলএলবি পাস করে, কিন্তু বাংলাদেশের নামকরা উকিলদের 5 জনের নাম বলো তো দেখি। 5 জন নামকরা উকিল বলো। তারা তো তাদের কর্মগুণে ওই অবস্থানটা পায়। এক্স্যাক্টলি। আমরা তো সবাই কোনো মা বাবার সন্তান, তাই না? কিন্তু সন্তান হিসাবে আমরা কতজন মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে পারি? পারি কি? আমরা সবাই পারি না। কেউ করি না, কেউ পারি না। তার মধ্যে কিছু শ্রেষ্ঠ সন্তান হয়ে যায়। বঙ্গবন্ধুর কি, শেখ মুজিবুর রহমানের কি 3টা কিডনি ছিল না 4টা চোখ ছিল? তো ব্যাপারটা হচ্ছে সবারই একই জিনিস আমরা, কিন্তু তার মধ্যে কিছু মানুষ শ্রেষ্ঠত্বের জায়গায় যায়। আমি এটা মনে করি যে ভাইটি এখানে বলেছেন, আমি তাকে বলবো যে আপনি আপনার যে নলেজটা অর্জন করেছেন, আপনি অর্জন করেছেন, আপনি সেই নলেজটাকে অবশ্যই কাজে লাগাবেন, এবং কাজে লাগিয়ে আপনি আরো পড়াশুনো করুন। দেখবেন বিশ্বের সঙ্গে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন গ্রহের না। বাংলাদেশের শান্তি ফেরানো ভারতের জন্য 1-2 ঘন্টার ব্যাপার, কিন্তু ভারত ভিন্ন অবস্থান থেকেই খেলছে। দাদা, ভারত কি কোনো কারণে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ? বিন্দু মাত্র না। ভাই, তোমাকে একটা কথা বলে রাখি, ভারত শেখ হাসিনার উপরেও ক্ষুব্ধ না, খালেদা জিয়ার উপরও ক্ষুব্ধ না। আমি এই কথাটা আগেও বলেছি। 1992-তে 3 বিঘা করিডোর চালু হয়েছিল। সেই 3 বিঘা করিডোর চালু হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। ভারতবর্ষ সেই চুক্তি সম্পাদিত করেছে। ভারতবর্ষের কাছে শেখ হাসিনা আসলো না, এরশাদ আসলো না, খালেদা জিয়া আসলো, এটা গুরুত্বপূর্ণ নয়। ভারতবর্ষের কাছে গুরুত্বপূর্ণ একটা নির্বাচিত সরকার, যে রেসপন্সিবল থাকবে বাংলাদেশের জনগণের কাছে। একদম একদম। ভারতবর্ষের অন্য কোনো চাহিদা নাই, একদম নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কোনো মানে হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, শেখ হাসিনার প্রতি তো ভারতবর্ষের দুর্বলতা থাকবেই। কারণ শেখ হাসিনা শুধু শেখ হাসিনা নন, শেখ হাসিনা কিন্তু প্রণব মুখার্জি তাকে নিজের কন্যার মতো তাকে মানে রেখেছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা, এইটাকে ভুললে চলবে না।
বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ এটা চলবে না। সুতরাং বঙ্গবন্ধু কন্যা সে তো প্রিভিলেজ। রাহুল গান্ধী, আমাদের ভারতবর্ষে রাহুল গান্ধী, রাহুল গান্ধী কে? রাহুল গান্ধী কেউ না, রাহুল গান্ধী হচ্ছে জওহরলাল নেহেরুর নাতির ছেলে। কথাটা বুঝে রাখবে কিন্তু, জওহরলাল নেহেরুর নাতির ছেলে। তাহলে পরে ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী। বাংলাদেশের লোককে পরিচয় করায় দিতে গেলে রাহুল গান্ধী কে যদি বলে দেয় ইন্দিরা গান্ধীর ছেলে, বাংলাদেশের অন্তত পক্ষে আজকের তারিখেও 80% লোক চিনবে। তো তার পরিচয়ের একটা গুরুত্ব আছে। ইন্দিরা গান্ধীর নাতি বললেই অনেকেই চিনে যাবে, কারণ ইন্দিরা গান্ধীর অবদান 1971 কি এটা মানুষ খুব ভালোভাবে একদম পরিষ্কার পরিষ্কার। সুতরাং মানে কোনো ক্ষুব্ধ হওয়ার তো হাসিনার উপরে কোনো কারণই নাই, কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু বাংলাদেশের কারো উপরেই ক্ষুব্ধ না। ভারতবর্ষ শুধু চায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আসুক, যে মানুষের প্রশ্ন উত্তর দিতে পারবে, ব্যাস এনাফ, আর কিছু লাগে না। একজন চীনপন্থী লোক সম্ভবত উনি কমেন্ট করেছেন যে আচ্ছা দাদা, শেখ হাসিনার পতন হওয়ার আগে চীন সফর করছিল, তারপর কিন্তু হাসিনার পতন, মানে ইনডিরেক্টলি ইঙ্গিতটা দিল আর কি। না, কে কে করেছিল? শেখ হাসিনার পতন হওয়ার আগে তিনি চীনে সফর করেছিলেন, কিন্তু তার পরপরই চীন থেকে আসার পরপরই তার পতন হয়ে গেল 1 মাসের মধ্যে। 1 মাস না, 15 দিনের মধ্যে। না, হ্যাঁ, এখানে এখানে একটা জিনিস বলে রাখি, যেটা মনে হয়েছে যে শেখ হাসিনা চীনে কিন্তু, তাহলে তো আমরা বলতে পারি যে বাংলাদেশের থেকে তো ভারতবর্ষের সঙ্গে তো চীনের সম্পর্ক খারাপ, তাহলে তো আমরা রাগ করতে পারতাম হাসিনার উপর। তিনি চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ব্যবসার জন্য, পরিষ্কার কথা। তিনি ব্যবসায়িক ক্ষেত্রের জন্য গেছেন, ব্যবসায়িক ক্ষেত্রে সমস্ত রাষ্ট্রপ্রধান। আরে আপনি তো ছেড়ে দিন বাংলাদেশ চীনের সফর, রাশিয়া আমেরিকার যুদ্ধ আমরা জন্মের পরের থেকে শুনতেছি। এখন পুতিন আর ট্রাম্প দুজনে গলা জড়াজড়ি করে হাডুডু খেলতেছে, কিতকিত খেলতেছে, বলে ভাই তুই একটা ছক্কা মার, আমি একটা ছক্কা মারি। এই তো বিশ্ব রাজনীতিতে। আমি একটা জিনিস খেয়াল রাখবা, জিও পলিটিক্সে কোনো পার্মানেন্ট বন্ধু থাকে না, পার্মানেন্ট শত্রু থাকে না। একমাত্র যেটা থাকে সেটা হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট থাকে। এই কথাটাকে মাথায় রাখতে হবে। পার্মানেন্ট ইন্টারেস্ট জিওপলিটিক্যাল ক্ষেত্রে, হ্যাঁ, একদম পরিষ্কার। হ্যাঁ, সো পরিশেষে আজকে আমরা লাইভটা আর যদি কোনো ভাইয়ের প্রশ্ন আর যদি কোনো একটা প্রশ্ন নিতে পারো, একটা প্রশ্নের উত্তর দিব এখানে। আপাতত তো তেমন কোনো কোশ্চেন দেখছি না, আমি নিচ্ছি আপনাদের একটু সময়ের ব্যাপার। শেখ হাসিনা ফিরলে নিরাপত্তা কি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি হতে পারে? আমি প্রথম একটা কথা বলে রাখি, নিরাপত্তার প্রথম যে ক্ষেত্রটা সেটা হচ্ছে আমরা যদি চোরকে প্রশ্রয় না দিই। নিরাপত্তাহীনতাতে আমরা ভুগি কেন? পাড়ার মধ্যে যদি 2-4টা চোর থাকে, আর চোর যদি বোঝে যে পুলিশ খুব শক্ত, তাহলে পরে নিরাপত্তা 100%। 1 2 আমি এই মুহূর্তে বলতে পারি যে নিরাপত্তাটা যতক্ষণ 100% সিকিউর না হবে প্রতিটি বাংলাদেশী, বর্তমান যে অবস্থাটা আছে সেটা অত্যন্ত খারাপ বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনা ঢোকার পরে যেন কেউ গন্ডগোল না করতে পারে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে যেটা আমরা বলছি না যে বাংলাদেশে আর্মিদের মধ্যে অনেক রকম দ্বিমত ফিমত আছে, এটা আমি এর আগের দিনও ভাই আমি আপনাকে বলেছি যে আমি মনে করি না কোনো সম্পন্ন দেশ, কোনো আত্মসম্মান সম্পন্ন দেশ, সেখানে আর্মির বিষয়ে খুব একটা কোনো, হয়তো টুকটাক একটু মতাদর্শগতভাবে পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের ক্ষতি হবে এটা কোনো সেনা চিন্তা করে না। আর শেখ হাসিনার নিরাপত্তা, আপনাকে বলে রাখি, শেখ হাসিনার নিরাপত্তাটা কোন লেভেলের থাকবে আপনারা এটা ভাবতে পারছেন? কোন লেভেলের থাকবে, মানে অন্যবারের তুলনায় এবার লেভেলের থাকবে। শুধু শেখ হাসিনার নিরাপত্তা নয়, প্রতিটি বাংলাদেশের মানুষের নিরাপত্তা। এই যে ধর্ষণ,
এই যে খুন, এই যে ডাকাতি, এই যে রাহাজানি, এই যে জ্বালাও পোড়াও, এই যে ঘটনাগুলো চলছে, এর পূর্ণাঙ্গ নিরাপত্তা 100%। শেখ হাসিনা দেশে ফেরার পরে কোনো পুলিশ কর্মীর বডি ঝুলবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরে কারো বাড়িতে আগুন লাগবে না। শেখ হাসিনা দেশে ফেরার পরে কোনো লোক খুন হবে না। হ্যাঁ, একটা জিনিস, সেটা তো পাবলিক সিকিউরিটি। এরা কোশ্চেনটা ছিল যে শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তা কি হতে পারে, কারণ আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে কিন্তু হত্যা করেছিল বাংলাদেশের কিছু বিপদগামী আর্মি। এই আর্মিদের মধ্যে টাকা খাওয়া জঙ্গি, এদের তো এখনো পুরোপুরি আইসোলেটেড করা যায় নাই বা ছাঁটাই করা যায় নাই। ফিউচারে যে তারা আবার আততায়ীর হাতে বিক্রি হবে না তার কি গ্যারান্টি আছে? কিংবা ধরেন ইন্দিরা গান্ধীর মতো নিজের বডিগার্ডের মাধ্যমে শেখ হাসিনা যে কোনো নিরাপত্তাহীনতায় থাকবে না তার কি গ্যারান্টি আছে? এই জায়গা থেকে উনি কোশ্চেনটা করছে যে শেখ হাসিনা ফিরলে নিরাপত্তাটা কি হবে। শেখ হাসিনা, আমি এইটুকুই বলতে পারি ভাই, ওনার নাম হচ্ছে আবুল হাসেম ভাইকে বলি, শেখ হাসিনার নিরাপত্তা যেটা থাকবে, উনি যদি 5 তারিখ যদি বাংলাদেশ থেকে 5ই অগাস্ট যদি বাংলাদেশ থেকে সুস্থভাবে ভারতবর্ষে আসতে পারেন, উনি বাংলাদেশে যাওয়ার পরে গতবারের যা নিরাপত্তা ছিল তার থেকে 100% বেশি নিরাপত্তা থাকবে এবং সেটা সিকিউর করবে গোটা বিশ্ব। আমি এই যে এতগুলো দেশের কথা বললাম, রেফারেন্সের কথা বললাম, শেখ হাসিনা এখন শেখ হাসিনা নয়। শেখ হাসিনা সিম্পলি একটা আইকনিক ক্যারেক্টার ফর বাংলাদেশ এন্ড বে অফ বেঙ্গল। দ্যাট মিন্স গ্লোবাল লিডার। এক্স্যাক্টলি। তাহলে কি আমরা বলতে পারি যে ওই যে ভারতের যেমন এনএসজি আছে, তারপরে হিট কমান্ডো দিয়ে যে সমস্ত নিরাপত্তা দেওয়া হয়, এই ধরনের কোন নিরাপত্তা ব্যবস্থায় কি মোড়ানো হবে শেখ হাসিনাকে? আমি একটা প্রশ্ন করি, যদিও এটা আমার প্রশ্নটা করা উচিত না, তবু আমি বলছি যে এটা কি মনে হয় যে বাংলাদেশের কোনো আর্মির সর্বোচ্চ যারা পদে আছে তাদের বায়োডাটা নিয়ে ইতিমধ্যেই ট্রেনিং শুরু হয়ে যায়নি? ওকে, অলরেডি এসপিজি টাইপের ট্রেনিং অনেকের ক্ষেত্রে শুরু হয়ে গেছে। তার মানে ভিতরে ভিতরে শেখ হাসিনার নিরাপত্তার জন্য আলাদা একটা কমান্ডো বাহিনী তৈরি হচ্ছে এবং আলাদা একটা সেগমেন্ট আর্মির মধ্যেই একটা সেগমেন্ট চালু হয়ে গেছে। বুঝতে পারছি। শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা। আমি আজকে একটা কথা বলে রাখি, শেখ হাসিনার কিচ্ছু হবে না, আমি তোমাকে আজকে গ্যারান্টি দিলাম, কিন্তু বাংলাদেশের নাগরিকের নিরাপত্তাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। কারণ এই জামাত কতটা নিচে নামতে পারে সেটা কেউ জানে না, এদের হাতে পাকিস্তানের আর্মস এসে পৌঁছেছে। ফলে সেই জায়গাটাতে বাংলাদেশের নাগরিকের সুরক্ষাটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ, সেই দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে। ওকে দাদা, তাহলে বাংলাদেশ তো 2 ঘন্টার ব্যাপার। ঠিক আছে ভাই, আমি জাতিসংঘ মহাসচিবের এই যে আকস্মিক সফরটা, এটা নিয়ে লাস্ট আপনার একটা বাইট নিতে চাই। যে আমরা যেটা একবার বলে না, সব ভালো যার শেষ ভালো, শেষ মুহূর্তে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে শুধু এইটুকুই বলতে চাই যে জাতিসংঘ মহাসচিব এই যে আকস্মিক বাংলাদেশের সফর করলো, এইটা মূলত চীনকে ডুবানোর জন্য এবং চতুর্দিক থেকে চীন যে একটা বাস খাচ্ছে তারই ধারাবাহিকতার একটা অংশ বলা যেতে পারে। এটা লাস্ট লাইনে দাদা আমি এটা হচ্ছে চীনের, এটা হচ্ছে চীনের কফিনের শেষ পেরেক, জাতিসংঘ চীনের কফিনের শেষ পেরেক। একদম বাংলাদেশ কোনো ফ্যাক্টর না, পজিশনটা ফ্যাক্টর। আচ্ছা, উনি গোটা বাংলাদেশের মধ্যে শুধু চট্টগ্রাম দেখতে গেল কেন? রোহিঙ্গা ক্যাম্পেই কেন গেল? কারণ রোহিঙ্গা নিয়েই তো বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু তার থেকেও বড় কথা, উনি হেলিকপ্টারে গেল কেন? আমরা খুব স্বাভাবিকভাবে ভাববো যে উনি হেলিকপ্টারে গেছে সুরক্ষার কারণে, সময়ের কারণে, ব্যাস এটাই তো স্বাভাবিকভাবে। কিন্তু হ্যাঁ, তো এবার উনি ওইখানে গেল কেন? 3 ঘন্টার সফরের মধ্যে রোহিঙ্গাদের ওখানে, রোহিঙ্গাদের ক্যাম্পটা ঠিকঠাক মতো দেখে আসে কিনা, এটা যদি গন্ডগোল না থাকে, উনি হেলিকপ্টারে গিয়ে বে অফ বেঙ্গলটাও দেখে আসলো,
ওনার রুটের মধ্যে শিওর বে অফ বেঙ্গল থাকবে, এটা সিকিউরিটির প্রশ্নে ওনার রুটকে বলা হবে না কোন রুটে গেছে, কিন্তু বে অফ বেঙ্গল থাকবে। যদি বে অফ বেঙ্গল থাকে, রোহিঙ্গা ক্যাম্প যদি দেখে আসে, তাহলে মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে রাখাইন প্রদেশ দিয়ে চীনের যে কি যেন বন্দরটার নাম বললাম, কি ফকসু না কি যেন, না না মালাক্কা স্ট্রিট দিয়ে তো আসবে, যেটা আরেকটা যেটা আগের দিন মানে বন্দরটার ক্যাপচু 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 ক্যাপসু ক্যাপসু বন্দরটা যেটা চীন নিয়েছে ইসের কাছ থেকে। হ্যাঁ, তো সেই বন্দরটাকেও অবজারভেশন করা এবং যেন কোনোভাবে চীন ওই পাশ দিয়ে ঢুকতে না পারে, চীনের রাস্তাটাকে সম্পূর্ণভাবে বন্ধ করা, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কারণ একটা হেলিকপ্টার ইন অ্যান অ্যাভারেজ মোটামুটি ধরো 4 থেকে 4,500 ফুট ওপর দিয়ে চলে, আর 4 থেকে 4,500 ফুট ওপর দিয়ে চললে পরে তার ভিজুয়ালাইজেশনটা খুব ভালো হয়, মোটামুটি একটা প্রপারলি একটা ভিজুয়ালাইজেশন হয়। তার মানে তো এইবার এই বাস্তব বে অফ বেঙ্গলের হ্যাঁ মূল পলিটিক্সটা বে অফ বেঙ্গলে, ওই কোস্টাল পার্ট ঠিক আছে, কোস্টাল পার্ট ঠিক, পোর্ট কেন্দ্রিক যে চীনা বিনিয়োগগুলো আছে, এই পোর্ট কেন্দ্রিক চীনা বিনিয়োগগুলোকে ইস্যু করে পাকিস্তান যেন এখানে এক্সট্রা বেনিফিট নিতে না পারে, তারই একটা মানে ইন্ডিকেট আমাদেরকে দিয়ে গেল জাতিসংঘ মহাসচিব আকস্মিক সফরের মাধ্যমে। তার মানে আন্তর্জাতিক পলিটিক্স এখন চীন খেদাও পদ্ধতিতে এগোচ্ছে, চীন খেদাও পদ্ধতিতে এগোচ্ছে। এবং দেখো ওই সবাই বলছিল যে 50 বছরে প্রথম ব্যবসা শুরু হলো পাকিস্তানের সঙ্গে, জাহাজ আসলো, এ আসলো, ও আসলো, সমস্ত কিছু আসলো। তো এটা পাকিস্তান প্রমাণ করতে চেয়েছিল যে এই দেখো এইখানে একটা বন্দর আছে, এটাও আমার কন্ট্রোলে, ওইখানে একটা বন্দর আছে আমার কন্ট্রোলে। আলটিমেটলি পাকিস্তানকে ওয়াইপ আউট করা, একদম পরিষ্কার ঝাড়া পোছা পরিষ্কার করা, এইটাই ছিল হচ্ছে ইন্ডিয়ার উদ্দেশ্য, মানে পাকিস্তানের উদ্দেশ্য। আর সেই গুড়ে বালি। লাস্ট একটা কমেন্ট, এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই নিয়ে আসলাম, সেটা হচ্ছে সাব্বির ভাই, আজ আমার একজন কাজিন সেনাবাহিনীর সাথে কথা বললাম, মানে ওনার কাজিন একজন সেনাবাহিনীতে জব করে, তার সঙ্গে উনি কথা বলে উনি এটা জানাইলো যে তাদের নাকি বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে, যাতে এদেশের মানুষ বুঝতে পারে কোন দলটি ভালো তাদের জন্য। বেশিরভাগ সাপোর্ট শেখ হাসিনার পক্ষে। এটা কে বলছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখার কমান্ডটা আসার পেছনেও তো বিশ্ব রাজনীতির একটা কলকাঠি মনে হয় নাড়তেছে। তার মানে জাতিসংঘ, আমি তো বলেই দিলাম যে বাংলাদেশের মানুষকে শিক্ষিত হতে হবে। তুমি যে কথাটা, ওই ভাইটি যে কথাটা বললো যে আন্তর্জাতিক রাজনীতিতে, আমি তো বলছি যে শেখ হাসিনা হ্যাজ বিকাম আ গ্লোবাল লিডার। এটা যে মানে শেখ হাসিনার জন্য কত বড় আশীর্বাদ, দক্ষিণ পূর্ব এশিয়াতে একজন নারী নেতৃত্ব যিনি গ্লোবালি ভাবতে পারেন, সেই রকম একটা মানুষ চলে আসছে। ওকে দাদা, তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ মুহূর্তে হ্যাঁ রায়ান ভাই নমস্কার, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, শেষ মুহূর্তে আপনাকে একজন প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন এবং আমাকেও জানিয়েছেন সাথে, এবং আপনার ভিডিও দেখলে তারা অনুপ্রাণিত হয়। ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন তথ্য এবং বিশ্ব রাজনীতির নতুন প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে ভবিষ্যতে আবার আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা আমি বলবো, যারা আমার ভিডিওটা দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভিডিওগুলো অনেক লং হয়, আপনারা সম্ভব হলে পুরোটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এবং ভিডিওটা আপনার ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দাদা, লাস্ট মুহূর্তে আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি একটু বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আমিও জাস্ট তোমার এই কথাটাই বলতাম, এটা একটু শেয়ার করবেন আপনারা সবাই। আমি চাই বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক। আমি ছিটমহলের আন্দোলন করেছি দীর্ঘ 17 বছর করতে গিয়ে বুঝেছি যে কূটনীতির যে জায়গাটা কি ভয়ঙ্কর, আন্তর্জাতিক রাজনীতির যে কূটনীতির যে অংশটা, সেটা কি ভয়ঙ্কর। সব কথা বলা যায় না, কিন্তু এইটুকু বুঝেছি যে একবার এই কূটনীতি বুঝে যাবে, সে সবচেয়ে বেশি শান্তভাবে কাজ করবে এবং তার পা পড়বে। দুটো দেশের ভূগোল চেঞ্জ হয়েছে। আমি বলছি ভারতবর্ষ বাংলাদেশের বন্ডিংটা এরকম, পৃথিবীর যে কোনো জায়গা, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলে মানে 1 মিনিটের মধ্যেই এটা শেষ হয়ে যাবে। এই এখন যে গন্ডগোলটা হচ্ছে সেটা হচ্ছে কি নিয়ে, সেটা হচ্ছে ওই কি বলে সেন্ট মার্টিনের ব্যবহার নিয়ে। আচ্ছা, দুটো দেশের মধ্যে প্রায় 17,000 একর জমি সোয়াপিং হয়েছে। বাংলাদেশ 10,000 একর বেশি জমি পেয়েছে।
ছিটমহল যখন বিনিময় হয়, দুটো দেশের মধ্যে লোক বিনিময় হয়েছে, জমি বিনিময় হয়েছে। সারা পৃথিবীতে এরকম কোন উদাহরণ আছে যে জমি বিনিময় হয়েছে, লোক বিনিময় হয়েছে, এক ফোঁটা রক্ত পড়েনি? একটা উদাহরণ আছে, সেটা ভারত আর বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে হয়েছে। তো সুতরাং আমি সেই জায়গাটাতে গিয়ে আমি বুঝতে পেরেছি পৃথিবীর আর কোনো উদাহরণই নেই। তো আমি 17 বছরের এই রাজনীতিতে একটা জিনিস বুঝেছি, আমার দীর্ঘ 1999 থেকে 2015 এই সময়টাতে আমি একটা জিনিস বুঝেছি যে যত ধীরে সবচেয়ে কম ড্যামারেজের মধ্য দিয়ে কাজ করা যায়, সেই কাজটা ভবিষ্যতে অনেক লাভদায়ক হয়। এখন যারা করছে তারা শিশুসুলভ আচরণ করছে, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, তাদের প্রতিও কোনো হিংসা রাখবেন না, কারণ তারাও তো আমাদেরই সমাজের অংশ। তারা হয়তো ভুল বুঝেছে, সেটা আলাদা ব্যাপার, তাদেরকেও ভুল বোঝাটা ঠিক হবে, কিন্তু তাদেরকে বোঝাতে হবে। ছোট ঘা হলে একটা জিনিস ম্যাটার করে, কিন্তু এটা তো ক্যান্সারের পর্যায়ে চলে গেছে। রাগ রাখবো না, ওই যে কুকুর পায়ে কামড় দিলে তো তার পায়ে কামড় দেওয়া যায় না, কিন্তু তার পাটা একটু ভেঙে দেওয়া যায়, যাতে ফিউচারে কামড় দেওয়ার আগে ওই কুকুরটা 7 বার ভাবে। সেটা করতে হবে। ভাই ভাই একটা একটা কথা বলে রাখি, সন্তান জন্মের সময় মা সবচেয়ে বেশি যন্ত্রণা পায়, এত যন্ত্রণা পায় যে একটা মায়ের মৃত্যুও হয়ে যায়। কিন্তু তারপর কি সেই সন্তানটার সঙ্গে মায়ের কোনো খারাপ সম্পর্ক হয়? মোটেও না। যে না তুই আমাকে ব্যথা দিছিস ওই জন্য তোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ, না, এটা হয় না। ওই মায়ের সঙ্গেই তার সন্তানটার সবচেয়ে ভালো সম্পর্ক হয়। তারা যদি ব্যথা দিয়ে থাকে তাহলে আপনি মা হিসেবে তাকে আদর করে বুকে টেনে নেবেন, তাকে বোঝানোর চেষ্টা করুন যে তারা কি করছে, এবং যার এটা বোঝানোর জন্যই বালুচিস্তানের ঘটনাটা ঘটছে। আপনারাও দেখতে থাকুন, বুঝতে পারবেন সমস্তটা। সবাই শান্ত থাকবেন, সবাই শান্তিতে থাকবেন, আর খারাপ লোক যারা আছে তাদেরও ভালো করতে হবে, এই দায়িত্ব তো আমাদের। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।